তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা আর ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো কেউ একজন। হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, তোমাদের মোটামুটি অনেকটাই অংশ হয়ে গেছে, তবে ইকোলজিটা একটু বড় বলে আমাদের আরো একটা ক্লাস, এটার বাদ দিয়ে আরো একটা ক্লাস লাগবে কনক্লুড করতে, ঠিক আছে? তো যাই হোক, আজকের যে পোর্শন সেটা হচ্ছে আমাদের সিলেবাসের এই পোর্শনটা, উইচ ইজ স্পিসিস ইন্টারঅ্যাকশন। স্পিসিস ইন্টারঅ্যাকশন তোমরা ছোটবেলায় খুব অল্প বিস্তর পড়েছো, মিউচুয়ালিজম, কমেন্সালিজম, এই জায়গাগুলো পড়েছো। বাট এই জায়গা থেকে যে ডিটেল কিছু জায়গা বা কিছু এক্সাম্পল এবং একটা স্পেসিফিক মডেল, যে মডেলটা তোমার ইকোলজিতে মানে পড়ানো হয়, সেই মডেল থেকে কিন্তু কোয়েশ্চেন্স আসে। মানে এই স্পিসিস ইন্টারঅ্যাকশন থেকে পার্ট বি তে মিনিমাম একটা, দুটোও হতে পারে, এবং পার্ট সি তে অবশ্যই একটা কোয়েশ্চেন ইউ ক্যান এক্সপেক্ট। এখন কারেন্ট ট্রেন্ড হচ্ছে, মানে এই মলিকিউলার বায়োলজি যে বা সেল বায়োলজি, এগুলো থেকে যেরকম প্রশ্ন আসছে, কারেন্ট ট্রেন্ড হচ্ছে ইকোলজি, ইভলিউশন, এই জায়গাগুলো থেকেও কিন্তু বেশ ভালো প্রশ্ন আসছে। তো এই যে মডেল আমরা পড়বো আজকে, সেই মডেলটা এবং প্রে প্রেডেটর রিলেশনশিপের গ্রাফের উপর ইউ ক্যান এক্সপেক্ট অ্যাটলিস্ট ওয়ান কোয়েশ্চেন ইন দ্য ফর্ম অফ গ্রাফ or in the form of any মানে situation বা any statement type question, statement ABCD, which is part C type question, ঠিক আছে? তো এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট পড়ে নেওয়া ঠিকঠাক করে। তো স্পিসিস ইন্টারঅ্যাকশন বলতে আমরা যেটা বুঝি, নর্মালি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে যে ডিফারেন্ট স্পিসিস আছে, সেই স্পিসিসের মধ্যে যে ইন্টারঅ্যাকশন, উইচ ক্যান বি পজিটিভ ইন্টারঅ্যাকশন আর নেগেটিভ ইন্টারঅ্যাকশন, ইজ নোন অ্যাজ বেসিক্যালি স্পিসিস ইন্টারঅ্যাকশন। এবার সেম স্পিসিসের মধ্যে হলে নর্মালি যখন ইন্টার স্পিসিস হয়, সেখানে কম্পিটিশনটা সবসময় মনে রাখবে খুব ইন্টেন্স হয়। মানে ইন্টার স্পিসিস মানে কি, মানে সরি, ইন্ট্রা স্পিসিস মানে নিজের স্পিসিসের মধ্যে যে কম্পিটিশনটা, দ্যাট ইজ নোন এজ ইন্ট্রা স্পিসিস কম্পিটিশন। আর ইন্টার স্পিসিস মানে একটা স্পিসিস এ তার সাথে স্পিসিস বি এর যখন কম্পিটিশন, দ্যাট ইজ নোন এজ ইন্টার স্পিসিস কম্পিটিশন। তো সবসময় মনে রাখবে, ইন্ট্রা স্পিসিস কম্পিটিশন ইজ মোস্টলি নর্মালি নেচারে is always greater than interspecies competition, বা always fierce, more fierce than interspecies competition। নিজের স্পিসিসের মধ্যে মানে লড়াইটা অনেক বেশি হয়। সেটা তুমি যদি হিউম্যানস এর ক্ষেত্রেও ভেবে থাকো, হিউম্যানস বা হিউম্যানস এর মধ্যে ওয়ার বা লড়াইটা তো অনেক বেশি হয় দ্যান হিউম্যান উইথ আ ডগ, ঠিক আছে? তো এই যে ইন্ট্রা স্পিসিস যে কম্পিটিশন, ইট ইজ অলওয়েজ মোর স্ট্রং, এটা কিন্তু স্টেটমেন্টে আসে, ইট ইজ স্ট্রঙ্গার দ্যান ইন্ট্রা, ঠিক আছে? এটা আমরা যখন মডেলটা পড়বো তখন আরো আবার বলে দেবো। আচ্ছা, তো স্পিসিস ইন্টারঅ্যাকশন নর্মালি কি হতে পারে? কোনো ইন্টারঅ্যাকশন যেখানে নেই তাকে বলতে পারি আমি নিউট্রালিজম। মানে স্পিসিস ওয়ান আর স্পিসিস টু, দুটো স্পিসিসের কথা বলছে, সেখানে তাদের মধ্যে যখন কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না, তাকে বলা হয় হচ্ছে নিউট্রালিজম, ঠিক আছে? উইচ ইজ, দেখো এখানে দেওয়া আছে 0 0, এখানে দেওয়া আছে 0 0। রুল বলছে নাইদার পপুলেশন অ্যাফেক্টস দ্য আদার, কোনো ইন্টারঅ্যাকশন হচ্ছে না। এরপরে আসছে হচ্ছে তোমার নেগেটিভ ইন্টারঅ্যাকশন, ঠিক আছে? মানে দুটো স্পিসিসে একে অপরের সাথে নেগেটিভ ইন্টারঅ্যাকশন, সেখানে একটা হয় কম্পিটিশন উইচ ইজ ডিরেক্ট ইন্টারফারেন্স টাইপ, আরেকটা হচ্ছে কম্পিটিশন উইচ ইজ রিসোর্স ইউজ টাইপ, ঠিক আছে? এগুলোর ডিটেলটা আমি যখন পড়াবো তখন ডিটেলটা বলবো, বাট ইন বোথ দ্য কেসেস দ্য এফেক্ট ইজ মাইনাস মাইনাস, ঠিক আছে? দুটো স্পিসিসেরই একে অপরের উপর নেগেটিভ এফেক্ট, ঠিক আছে? ম্যাম, আচ্ছা, আমি না নেক্সট স্লাইডটা দেখতে পাচ্ছি না, প্রথম স্লাইডটাই শো করছে আমার কাছে। আচ্ছা দাঁড়াও। এবার দেখতে পাচ্ছি। এবার পাচ্ছ? ঠিক আছে। হুম হুম। আচ্ছা, তাহলে নিউট্রালিজম যেটা বলছিলাম, নিউট্রালিজম হচ্ছে বোথ 0, কোনো ইন্টারাকশন নেই। কম্পিটিশন ডিরেক্ট ইন্টারফারেন্স টাইপ মানে হচ্ছে যেখানে
একটা স্পিসিস আরেকটা স্পিসিসের সাথে ডিরেক্ট ইনহিবিশনে যাচ্ছে, ঠিক আছে, সেখানে ইন বোথ দ্য কেসেস দুটোই নেগেটিভলি এফেক্টেড হচ্ছে। আর কম্পিটিশন রিসোর্স ইউজ টাইপ মানে ধরো দুটো পার্টিকুলার গরু একটা গাছ থেকেই ঘাস মানে পাতা খেতে চায়, ঠিক আছে, তো কি হচ্ছে, ওদের নিজেদের মধ্যে ডিরেক্ট কোনো কম্পিটিশন নেই, কিন্তু ওদের কম্পিটিশনটা কি নিয়ে, একটা রিসোর্সের উপর। তো এই রিসোর্সটা যেখানে একটা কম্পিটিশন হওয়ানোর ফ্যাক্টর হিসেবে কাজ করছে তাকে বলা হয় কম্পিটিশন রিসোর্স ইউজ টাইপ, বাট একটাও নেগেটিভ নেগেটিভ ইন্টারাকশন, দুটোই নেগেটিভ হচ্ছে, ঠিক আছে। নেক্সট অ্যামেনজালিজম, এটা তোমরা পড়েছো। অ্যামেনজালিজম হচ্ছে একটা স্পিসিস যেখানে নেগেটিভলি এফেক্টেড হচ্ছে, কিন্তু সেই নেগেটিভ এফেক্ট হওয়ার ফলে অন্য স্পিসিসটার কোনো কিছুই আসছে না, মানে না সে নেগেটিভ হচ্ছে না সে পজিটিভ হচ্ছে, মানে আনএফেক্টেড থাকছে। সো পপুলেশন 1 ইজ ইনহিবিটেড whereas 2 ইজ নট এফেক্টেড বা আনএফেক্টেড, তাহলে ইন্টারাকশন হচ্ছে -0। অন দ্য আদার হ্যান্ড কমেনজালিজম হচ্ছে যখন একটা পপুলেশন বা একটা স্পিসিস বেনিফিট পাচ্ছে, কিন্তু সেই বেনিফিটের বদলে অন্য স্পিসিসের না ক্ষতি হচ্ছে না কোনো বেনিফিট হচ্ছে, তাহলে +0, ঠিক আছে। প্যারাসিটিজম, প্যারাসাইট তোমরা জানো, প্যারাসিটিজম হচ্ছে নর্মালি প্যারাসাইট আর হোস্ট এই দুটোর ইন্টারাকশনকে বলা হয় প্যারাসিটিজম। প্যারাসিটিজমের ক্ষেত্রে স্পিসিস 1 যে প্যারাসাইট সে কোনো একটা ডিরেক্ট বেনিফিট পাচ্ছে, কিন্তু তার ফলে অন্য যে স্পিসিস তার নেগেটিভ এফেক্ট হচ্ছে, তার মানে প্লাস মাইনাস। তার মানে ফর এক্সাম্পল আমি যদি বলি, আমাদের স্টামাকের মধ্যে যে এন্ডোপ্যারাসাইট থাকে, সেই এন্ডোপ্যারাসাইট গুলো নিজেরা কিভাবে বেনিফিটেড হয়, মানে প্লাসটা কিভাবে হয় তাদের, তারা আমাদের বডিতে যে নিউট্রিয়েন্টস গুলো আছে সেগুলো তারা ডিরাইভ করছে, কিন্তু আমার কিভাবে, আমি হোস্ট, আমার কিভাবে ক্ষতি হচ্ছে, মাইনাস হচ্ছে কিভাবে, তাহলে ওরা যে নিউট্রিয়েন্টস গুলো নিচ্ছে আমার বডির এসেনশিয়াল নিউট্রিয়েন্ট থেকে আমি ডিপ্রাইভড হচ্ছি, এবং তার সাথে সাথে আমার বডি সেলস গুলো তারা যেহেতু কলোনাইজ করছে তারা ড্যামেজ করছে, ঠিক আছে। তো দিস ইজ প্লাস মাইনাস ইন্টারাকশন উইচ ইজ প্যারাসিটিজম। প্রেডেশন ইনক্লুডিং হার্বিভোরি, তার মানে হার্বিভোরস যারা, তারা কি করছে, ধরো কোনো হার্বিভোর তারা যখন প্লান্টটা চিউ করছে, প্লান্টের তো লিফ ড্যামেজ হচ্ছে, তার সেল ড্যামেজ হচ্ছে, কিন্তু ইন রিটার্ন কি পাচ্ছে, সে তার ফুডটা পেয়ে যাচ্ছে। সো হার্বিভোরি ইজ অলসো প্লাস মাইনাস ইন্টারাকশন। আর প্রেডেশন মানে তোমরা জানো একজন প্রে প্রেডেটরের রিলেশনশিপ থাকে, প্রেডেটর কি করে, তার ফুড অ্যাকোয়ার করে, দ্য ফুড ইজ দ্য প্রে, যে প্রে হয় সেটা তার ফুড হিসেবে কাজ করে। তো অবভিয়াসলি একটা সিংহ প্রেডেটর আর একটা ডিয়ার যদি তুমি বলো সে হচ্ছে প্রে, তাহলে ইট ইজ অলসো প্লাস মাইনাস ইন্টারাকশন। প্রোটো কোঅপারেশন হচ্ছে, proto cooperation is actually a type of মানে মিউচুয়ালিস্টিক ইন্টারাকশন বলতে পারো, বাট প্রোটো কোঅপারেশনে বোথ পজিটিভ, ঠিক আছে। মিউচুয়ালিজমে যেরকম দুজনেই বেনিফিট পাচ্ছে প্লাস প্লাস, প্রোটো কোঅপারেশন ইজ আ টাইপ অফ মিউচুয়ালিজম, বাট অনলি ডিফারেন্স ইজ মিউচুয়ালিজমে যে ইন্টারাকশনটা হয়, মানে ফর এক্সাম্পল লাইকেন, লাইকেন তোমরা শুনেছো, লাইকেন ইজ আ ইনসেপারেবল মিক্স অফ ফানজাই অ্যান্ড অ্যালগি, ওকে। কিন্তু এই এই যে ফানজাই অ্যান্ড অ্যালগির যে ইন্টারাকশনটা, এই মিউচুয়ালিস্টিক ইন্টারাকশনটা ইজ অব্লিগেটরি ইন্টারাকশন, মানে কম্পালসারি ইন্টারাকশন। উইদাউট ফানজি বা উইদাউট অ্যালগি লাইকেন ফরমেশন হবে না, সো ইট ইজ আ কম্পালসারি ইন্টারাকশন। বাট প্রোটো কোঅপারেশন যেটা, সেখানে ইন্টারাকশন হয় ঠিকই এবং দুটোই পজিটিভলি এফেক্টেড হয়, দুটোই বেনিফিট পায়, কিন্তু এই ইন্টারাকশনটা একদম কম্পালসারি কিছু না, অব্লিগেটরি ইন্টারাকশন না, ইট ইজ আ নন অব্লিগেটরি ইন্টারাকশন। হলেও মানে ইন্টারাকশনটা হলে খুব ভালো, না হলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। সো দ্যাট ইজ প্রোটো কোঅপারেশন। সো দিজ আর অল দ্য টাইপস অফ পপুলেশন ইন্টারাকশন। এই কোনটায় প্লাস মাইনাস কোনটায় -0 একটু কনসেপচুয়ালি জিনিসটা নিজে এক্সপ্লেন করে করে পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। প্রথম কথা, এই প্লাস মাইনাস এই জিরো এগুলো থেকে পার্ট বি টাইপের কোয়েশ্চেন আসে, এই চারটা মনে রাখবে। আরেকটা হচ্ছে এই যে গোল করা ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা থেকেও কোয়েশ্চেন আসে। কিরকম, মানে এই যে এই ছবিটা এঁকে দেয়, এই ছবিটার এখানে হয়তো এ লিখলো, এখানে বি লিখলো, এখানে সি লিখলো, এখানে ডি, তোমাকে বলতে হবে এ বি সি ডি কি কি, ঠিক আছে। তো দেখো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি এই ফিগারটার অ্যাকর্ডিং। মাঝখানে 0 0, এটা হচ্ছে নিউট্রালিজম, মানে নো ইন্টারাকশন। এবার
+0 আমরা পড়েছিলাম কমেনজালিজম, -0 হচ্ছে অ্যামেনজালিজম, ঠিক আছে? তার মানে 0 থেকে একটা একটা করে বাড়ছে, এখানে +0, এটা -0। এর বাইরে তুমি দেখো এইদিকে হচ্ছে মিউচুয়ালিজম প্লাস প্লাস, এইদিকে হচ্ছে মাইনাস প্লাস মানে প্যারাসিটিজম। অ্যালোপ্যাথি মানে হচ্ছে, অ্যালোপ্যাথি ইজ আ টার্ম অর আ কনসেপ্ট যেখানে বলা হয় যে যখন একটা ডেন্স প্লান্ট এরিয়া থাকে, একটা প্লান্ট আরেকটা প্লান্টের সাথে কম্পিটিশন করার জন্য কিছু অ্যালেলো কেমিক্যালস ছাড়ে, এবং এই কেমিক্যালস গুলো অন্য প্লান্টকে গ্রোথে ইনহিবিট করে। তো দ্যাট ইজ নোন অ্যাজ অ্যালেলোপ্যাথি, ঠিক আছে? অ্যালেলোপ্যাথি ইজ সিন ইন কেস অফ প্লান্টস। তো যাই হোক, অ্যালেলোপ্যাথি হোক কি প্যারাসিটিজম হোক, দুটোই হচ্ছে মাইনাস প্লাস, কম্পিটিশন হচ্ছে মাইনাস মাইনাস, প্রেডেশন হার্বিভোরি হচ্ছে প্লাস মাইনাস, আর এটা হচ্ছে মিউচুয়ালিজম। এবার তোমরা বলতে পারো যে আমি এইরকম এক্স্যাক্ট এরকম এটা এখানে এটা মনে রাখবো না, সেরকম দেবে না, তোমাকে প্লাস প্লাস এইগুলো লিখে দেবে, এইগুলো লিখে দেবে, এবার সেটা তোমাকে মনে করে লিখতে হবে। তুমি এইগুলো তো মনে রাখতেই পারবে, কোনটা প্লাস মাইনাস, কোনটা মাইনাস মাইনাস, কোনটা প্লাস প্লাস, কোনটা প্লাস মাইনাস, এগুলো তোমাকে অবভিয়াসলি এই চারটা থেকে তুমি মনে রাখবে, এবং ওরা ফিগারে এই প্লাস প্লাস এইগুলো দিয়ে দেবে, এবার সেটা অ্যাকর্ডিং তোমাকে লিখতে হবে। মানে নট নেসেসারি এখানে মিউচুয়ালিজম এই ছবিতে লেখা আছে মানে কোয়েশ্চেনেও দেবে, ওরা হয়তো এখানে প্লাস প্লাসের বদলে এখানে প্লাস মাইনাস দিল, তো সেক্ষেত্রে তুমি এইখানে প্রেডেশন হার্বিভোরি লিখবে, ঠিক আছে? তো সেটা ওরা দিয়ে দেবে, বাট কি হচ্ছে সেটা তোমাকে জানতে হবে, যে প্লাস মাইনাস হলে কি কি ইন্টারাকশন হয়। তো এইভাবেও একবার এসছিল কোয়েশ্চেনে, ঠিক আছে? আচ্ছা, এখানে যেগুলো যেগুলো বললাম সেগুলো একটা জাস্ট ব্রিফ করে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা একটা একটা করে প্রসিড করব। প্রথমে হচ্ছে মিউচুয়ালিজম, ঠিক আছে? মিউচুয়ালিজম আমরা নর্মালি কি বললাম, যে মিউচুয়ালিজম ইজ আ অব্লিগেটরি ইন্টারাকশন, এবং সেখানে আমরা জানি ইট ইজ আ প্লাস প্লাস, বোথ দ্য স্পিসিস আর পজিটিভলি অ্যাফেক্টেড, দুজনেই সমান বেনিফিট পাচ্ছে, বাট দিস ইন্টারাকশন ইজ অব্লিগেটরি। মিউচুয়ালিজমে 3 রকম টাইপ হয়, যেটা ডিটেলে আমরা পড়বো। একটা হচ্ছে ডিসপারসিভ মিউচুয়ালিজম, একটা হচ্ছে ডিফেন্সিভ মিউচুয়ালিজম, একটা হচ্ছে রিসোর্স বেসড মিউচুয়ালিজম, ঠিক আছে? ডিসপারসিভ মিউচুয়ালিজম কি বলে? আচ্ছা, এটা বলার আগে একটা বলে দিই, এই যে ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম কথাটা বলা আছে এখানে, এটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রোটো কোঅপারেশন, যেটা পরে আবার ডিটেলে দেওয়া আছে, বাট এটা ইন্ট্রোডাক্টরি পোর্শন বলে এখানে দেওয়া আছে। রকম, অন্যভাবে যদি বলি, রকম মিউচুয়ালিজম হয়, একটা হচ্ছে অব্লিগেট, যেরকম লাইকেন্স এর কথা বলছিলাম, আর ফ্যাকাল্টেটিভ হচ্ছে, যেটা প্রোটো কোঅপারেশনও বলতে পারি, ইট ইজ বেনিফিশিয়াল বাট নট এসেনশিয়াল টু দ্য সার্ভাইভাল অ্যান্ড রিপ্রোডাকশন অফ আইদার স্পিসিস, ঠিক আছে? হলে ভালো, না হলেও কোনো অসুবিধা নেই, ওকে? আচ্ছা, এবার যদি মিউচুয়ালিজমের টাইপসে যাই, প্রথম হচ্ছে ডিসপারসিভ মিউচুয়ালিজম। ডিসপারসিভ মিউচুয়ালিজমে আমাদের দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে, সেটাই আসছি। আগে বলে দিই ডিসপারসিভ মিউচুয়ালিজম মানেটা কি। মানে হচ্ছে এই যে ধরো ফর এক্সাম্পল বলছি, বার্ডসরা যারা হয়, তারা গাছ থেকে কোনো ফল খেলো, ঠিক আছে? এবার সেই ফলটা যে খেলো, তারা মোস্ট অফ দ্য টাইমস বার্ডসরা কিন্তু ফলের সিডস গুলোও কনজিউম করে নেয়, ঠিক আছে? তো সিডস গুলো তো ডাইজেস্ট হয় না, সিডস গুলো মেটাবোলাইজ ওইভাবে হয় না, সিডস গুলো তাদের ফিসিস দিয়ে বাইরে বেরিয়ে যায়। তো একটা বার্ড ধরো এরিয়া এ তে, বা ফর এক্সাম্পল বলছি, একটা বার্ড ধরো কলকাতার, ধরো এই নিউ আলিপুরে, ধরো কোনো জায়গায় ফল খেয়েছে, ঠিক আছে? দিয়ে সে উড়ে উড়ে, হতেই পারে সে পার্ক স্ট্রিটে গিয়ে পৌঁছালো, এবার তার ফিসিস সে ড্রপ করলো পার্ক স্ট্রিটে। এবার কিন্তু যেহেতু সিডটা মেটাবোলাইজ হচ্ছে না বা কোনোভাবে ডাইজেস্ট হচ্ছে না, ফলের বীজটা ফ্রম নিউ আলিপুর টু পার্ক স্ট্রিট ট্রাভেল করলো বাই দ্য উইথ দ্য হেল্প অফ দ্য বার্ড, ঠিক আছে? এবার এই পার্ক স্ট্রিটে যে বীজটা ড্রপ হলো, সেখানে অবভিয়াসলি ওই জায়গাতে তাহলে নতুন ভাবে তোমার গাছ হবে, ওই কোন গাছটা হবে যেখানে নিউ আলিপুরের সিডসটা সে পেয়েছিল, হয়তো কোনো এক্সোটিক কোনো গাছ, যেটা শুধু নিউ আলিপুরেই পাওয়া যায়, কিন্তু পার্ক স্ট্রিটে বা অন্য জায়গায় এতদিন ছিল না। তো উইথ দ্য হেল্প অফ দ্য বার্ড, এ কি করলো, বার্ডের ফিশিস দিয়ে যে ওখানে ড্রপিংটা তৈরি হলো, সিডটা পার্ক স্ট্রিটে গিয়ে, এবার অবভিয়াসলি ওখানে যখন সয়েলের সাথে মিক্স হলো, নতুন গাছ ওখানে তৈরি হলো, যেটা এতদিন নিউ আলিপুরে পাওয়া যেত, সেটা এখন পার্ক স্ট্রিটে পাওয়া যাচ্ছে গাছটা। তো এই যে একটা ট্রাভেল করলো,
এই ট্রাভেল করাটা অফ দ্য সিডস অ্যান্ড পোলেন্স ইজ নোন অ্যাজ ডিসপার্সিভ মিউচুয়ালিজম। কে কারা কারা এখানে মিউচুয়ালিস্টিক পার্টনার? একটা হচ্ছে ওই গাছের সিডটা, আর একটা হচ্ছে বার্ডটা। বার্ডের কি উপকার হলো? প্লাস প্লাস ইন্টারাকশন বলছি। বার্ডের উপকার হলো ও ফল খেলো, ফল থেকেও নিউট্রিশন পেলো, এনার্জি পেলো। আর গাছের কি উপকার হলো? গাছ তার যে সিডটা শুধু ম্যাম এইটুকু নেক্সট স্লাইডটা এরিয়াতে, দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? কি হচ্ছে বলো তো? না, স্লাইড সেকেন্ডেই রয়েছে। হ্যাঁ এবার হ্যাঁ, এসছে। এবার এবার পাচ্ছ? হলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, একটু দাঁড়াও তো, আমি স্ক্রিন শেয়ারিংটা অফ করে আর এবার অন করি। এবার পাচ্ছ তো দেখতে? হ্যাঁ ম্যাম। ম্যাম। হুম, আচ্ছা এবার হ্যাঁ, যেটা বলছিলাম, তার মানে ও একটা এরিয়া থেকে অন্য এরিয়াতে ট্রান্সপোর্টেড হলো। তাহলে এটা গাছটার বেনিফিট হলো কিভাবে? যে মানে যে কোনো প্লান্ট বা যে কোনো এ চায় তার অ্যামাউন্টটা মানে স্প্রেড করতে, ইনক্রিজ করতে, এবং বিভিন্ন এরিয়াতে তার পপুলেশনটা ইনক্রিজ করতে। তো একটা এরিয়া থেকে সে অন্য এরিয়াতে গেল। তাহলে এইটাকে বলা হচ্ছে ডিসপার্সিভ মিউচুয়ালিজম, যেখানে সিডস আর পোলেন গুলো ডিসপার্সড হচ্ছে। ঠিক আছে, এবার এখানে একটা টার্ম আসে, সেটাকে বলা হয় পলিনেশন সিনড্রোম। ঠিক আছে, পলিনেশন সিনড্রোম কথাটার মানে হচ্ছে সব সব রকম বার্ড, সব রকম গাছের ফল বা গাছে ফল বলা ভুল হবে, সব রকম গাছের সিডকে কিন্তু ডিসপার্স করবে না। বা সব রকম ধরো ইনসেক্ট, নর্মালি পোলেন গুলো ইনসেক্ট দিয়ে যায়, পোলেন তো অনেক ছোট হয়, ইনসেক্ট দিয়ে ট্রান্সপোর্টেড হয় বা ডিসপার্সড হয়। সব রকম ইনসেক্ট কিন্তু সব রকম ফুলের পোলেনকে ডিসপার্স করবে না। তো এই যে একটা কম্বিনেশন, এটাকে বলা হয় পলিনেশন সিনড্রোম। মানে যদি এই চার্টটা একটু লক্ষ্য কর, আচ্ছা তোমাদের কি স্ক্রিনটা পুরো ফুল স্ক্রিন দেখা যাচ্ছে নাকি হাফ দেখা যাচ্ছে বলো তো? হাফ ম্যাম। লেখাটা দেখা যাচ্ছে না? লিখছি যে, হ্যাঁ লেখাটা দেখা যাচ্ছে। না লেখা দেখা যাচ্ছে না ম্যাম। কিন্তু না ফুল ম্যাম, স্ক্রিন দেখা লেখা দেখা যাচ্ছে না। যাচ্ছে না। লেখা দেখা যাচ্ছে না, এটা আবার কি হলো? দাঁড়াও, এবার কি ফুল স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। এবার দেখা যাচ্ছে তো? ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো যেটা বলছিলাম, যে পলিনেশন সিনড্রোমের এক্সাম্পল যদি বলি, এই চার্টটা একটু ভালো করে দেখো। এই চার্টটায় দেখো, ফর এক্সাম্পল বীজরা কিভাবে পলিনেট করে। বীজরা কিন্তু সব রকম ফুলের পোলেনকে কিন্তু ছড়াবে না। কিরম ছড়াবে? ইরেগুলার ফ্লাওয়ার শেপ, ফ্লাওয়ার কালার অনেক রকম ভ্যারাইটি কালার, তার রিওয়ার্ডে বি কি পাবে? নেকটার পাবে, পোলেন পাবে, ওডার হবে সুইট। ঠিক আছে, সুইট ওডার একমাত্র যেই যেই ফুলে থাকবে এবং যেখানে ভ্যারাইটি অফ কালার থাকবে, সেগুলোতেই তারা একমাত্র সেই গাছে গিয়েই বসবে এবং সেখান থেকেই তারা পলিনেট করবে। ঠিক, মানে সেই পোলেন গুলোকে তারা ডিসপার্স করবে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড, তুমি যদি ফর এক্সাম্পল বলছি, দেখো এই ব্যাটস, ঠিক আছে, ব্যাটস, ব্যাটসরা কাপ লাইক যে ফ্লাওয়ার শেপ সেখানে বসবে, ফ্লাওয়ার কালার হোয়াইট অর পেল। কেন? কারণ ব্যাটসদের কিন্তু নাইট ভিশন থাকে। ঠিক আছে, ওরা দিনে অতটা ওরকম ভাবে দেখতে পায় না, তো ওই জন্য ফ্লাওয়ার কালারে ওরা খুব একটা অ্যাট্রাক্টেড হয় না। রিওয়ার্ড হচ্ছে কোপিয়াস নেক্টার,
ওডার হচ্ছে মাস্টি। তো ব্যাটসদের যেই টাইপ অফ মানে পোলেনকে পলিনেট করবে বা ডিসপার্স করবে, তার স্মেলটা খুব স্ট্রং হতে হবে, কারণ যেহেতু ওরা চোখে খুব একটা ভালো দেখে না, তাই জন্য স্মেল দিয়ে ওরা ওই ফ্লাওয়ারে গিয়ে বসবে এবং সেই ফ্লাওয়ার থেকে ওরা মানে পলেনগুলোকে পিক আপ করবে। তো এই যে একটা ফিচার যে বিজরা একটা টাইপ অফ ফ্লাওয়ারকে পলিনেট করে, এখানে আরো এক্সাম্পল আছে, দেখো বাটারফ্লাইজ আছে, মথস আছে, এবং প্রত্যেকেরই আলাদা আলাদা টাইপের, তুমি যদি ওডার বলো বা ফ্লাওয়ার কালার বলো বা ফ্লাওয়ার শেপ বলো। ইনফ্যাক্ট আমি যদি হামিং বার্ডের এক্সাম্পল দিই, তোমরা হামিং বার্ডের ছবি হয়তো দেখেছো বা সামনেও হয়তো দেখেছো। হামিং বার্ড খুব ছোট্ট ছোট্ট বার্ড হয়, কিন্তু তাদের যে বিক গুলো হয়, বিক গুলো একটু লম্বা টাইপের হয়, ঠিক আছে? তো যেহেতু বিক গুলো লম্বা, ফ্লাওয়ার শেপটা কিরকম হতে হবে, এরকম টিউবিউলার শেপ হতে হবে, মানে তারা বিকটা এতটা অব্দি ঢুকবে যাতে সেখান থেকে সে রিওয়ার্ড নিতে পারে, ঠিক আছে? মানে রিওয়ার্ড মানে ওই নেকটার, যেটা ওরা মধু টাইপের জিনিস, যেটা খেতে পারে। ফ্লাওয়ার কালার রেড, হামিং বার্ডের রেড ভিশনটা ভালো হয়, ঠিক আছে? এবং ওডার দেখো ইমপারসেপ্টেবল, মানে ওডারটা খুব একটা ওদের যায় আসে না, কারণ হামিং বার্ডস এর ওডার সেন্স করার এবিলিটিটা খুব উইক হয়, ঠিক আছে? তো দেখো প্রত্যেকটা পলিনেটারের আলাদা আলাদা টাইপ আছে, যেই টাইপ অফ ফ্লাওয়ারকে তারা মানে একই ফ্লাওয়ার কখনো সেম পলিনেটার করবে না, মানে আলাদা আলাদা ফ্লাওয়ার আলাদা আলাদা টাইপ অফ পলিনেটার তারা ডিসপার্স করবে। তো এই যে জিনিসটা, এটাকে বলা হয় পলিনেশন সিনড্রোম। এবং এভলিউশনারি যদি বলি আমি, এই এই যে মানে প্যাটার্নটা বা এই ইভেন্টটাকে বলা হয় ডিফিউজ কোএভলিউশন। ডিফিউজ কোএভলিউশন মানে যত যত এভলিউশনের টাইম যাচ্ছে, মানে এই যে হামিং বার্ডের লম্বা ঠোঁট, সেইটাকে ইউজ করার জন্য যে ফুলটা তৈরি হয়েছে, ফুলটার শেপটা হচ্ছে টিউবের মতো। তো এই যে একটা কন্ট্রাস্টিং ট্রেট, মানে এর লম্বা ঠোঁট বলে ওর টিউবিউলার ফ্লাওয়ারটা, তো এই যে কন্ট্রাস্টিং ট্রেটটা, এটাকে বলা হয় ডিফিউজ কোএভলিউশন। কোএভলিউশন মানে একসাথে প্যারালালি ইভলভ করা, ঠিক আছে? তো যেহেতু এই দুজনের ট্রেড গুলো ম্যাচিং, মানে তুমি বলতে পারো কমপ্লিমেন্টারি, ঠিক আছে? দুজনের কমপ্লিমেন্টারি ট্রেড যেগুলো ইভলিউশন দিয়ে ডিফাইন্ড হচ্ছে বা ইভলিউশনারি ডেভেলপ করছে, সেটাকেই বলা হয় ডিফিউজ কোএভলিউশন। এবং পলিনেশন সিনড্রোম মানে হচ্ছে এই যে প্রত্যেকটা আলাদা আলাদা পলিনেটারের আলাদা আলাদা প্রেফারেন্স থাকে, একে বলা হয় পলিনেশন সিনড্রোম, ঠিক আছে? পলিনেশন সিনড্রোমের রেজাল্টই হচ্ছে ডিফিউজ কোএভলিউশন, ঠিক আছে? আলাদা আলাদা পলিনেটারের আলাদা আলাদা প্রেফারেন্স থাকে বিকজ অফ দেয়ার মরফোলজিক্যাল ফিচার্স। কেউ গন্ধ কম পায়, কেউ চোখে কম দেখে সকালবেলা, কেউ খুব ব্রাইট কালার্স দেখতে পায়, ঠিক আছে? এবং আলাদা আলাদা পলিনেটারের আলাদা আলাদা ফিচার বলে ফ্লাওয়ার গুলো নিজেদেরকে ওরকম ভাবে ইভলভ করেছে। তো এই ইভলভ করাটাকে বলা হয় ডিফিউজ কোএভলিউশন, ঠিক আছে? এই দুটো টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। কারেন্টলি এই জায়গাগুলো থেকে বেশি ফোকাস করে কোয়েশ্চেন আসছে, ঠিক আছে? এগুলো 2018 এর আগে এই কনসেপ্ট গুলো খুব একটা পড়ানো হতো না এবং খুব একটা কোয়েশ্চেনও আসতো না, বাট আফটার 2018 বলাও ভুল হবে, আফটার 2020 এই ধরনের কোয়েশ্চেন গুলো একটু বেশি ফোকাস করছে, ঠিক আছে? তো আশা করি পলিনেশন সিনড্রোম এবং ডিফিউজ কোএভলিউশনটা বুঝেছো, ঠিক আছে? এখানে আরো কিছু এক্সাম্পল ডিটেলে দেওয়া আছে, মানে যে বিজ বললাম, ব্যাটস বললাম, দেখো এদের বলে দিয়েছে। ব্যাটসটা আমি যদি তোমাদের দেখাই, ব্যাটসরা হয় হচ্ছে কালার ব্লাইন্ড, ঠিক আছে? তো কেমন ইভলভ ফ্লাওয়ারটা কিভাবে ইভলভ করেছে, হোয়াইট অর লাইট কালার ফ্লাওয়ার। যেহেতু ব্যাটের গুড সেন্স অফ স্মেল থাকে, ওই জন্য ফ্লাওয়ার গুলো স্ট্রং ওডার। যেহেতু ব্যাটরা নাইটে অ্যাক্টিভ থাকে, ওই জন্য ফুলগুলো রাত্রেবেলায় খুলে থাকে, ফুলগুলো রাত্রেবেলা ওপেন থাকে। এদের হাই ফুড রিকোয়ারমেন্ট, তো যেই ফুলগুলো থেকে ওরা নেকটার নেয়, সেখানে প্রচুর অ্যামাউন্ট অফ নেকটার অ্যান্ড পোলেন থাকে, ঠিক আছে? আর হচ্ছে তোমার পার্চ মানে ল্যান্ডিং স্পেস, তো ওই জন্য অনেক সময় ট্রি ট্রাঙ্কে এরকম ফ্লাওয়ার, সেগুলো উপরে ওরা বেশি প্রেফার করে, ঠিক আছে? দিস ইজ দ্য পলিনেশন সিনড্রোম। এই চার্টটা মোর দ্যান দ্য প্রিভিয়াস চার্ট, আমি বলবো এই চার্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ এইখান থেকে
একটা ইয়ারে কোয়েশ্চেন এসছে, মানে দুটো কনজিকিউটিভ ইয়ারে বা দুটো ইয়ারে গ্যাপ দিয়ে কোয়েশ্চেন এসছে, মানে রিসেন্ট ইয়ারে, ঠিক আছে? তো এই চারটা কিন্তু আগের চারটা মোটামুটি মনে রাখলেও হবে, বাট এই চারটা আলাদা আলাদা ভাবে, বিজের কালার ভিশন, ইউভি নট রেড, তো ওই জন্য ব্লু পার্পেল, এইগুলো প্রত্যেকটা মানে এই অ্যানিমাল ফিচার্স অ্যান্ড কো ইভলভ ফ্লাওয়ার ফিচার, এটা একদম বাই হার্ট মনে রাখবে, ঠিক আছে? কারণ একটা না একটা থেকে কোয়েশ্চেন আসার চান্স বেশি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ডিসপারসিভ মিউচুয়ালিজম, যেখানে আমরা পলিনেশন সিনড্রোম পড়লাম, এই চারটা ইম্পর্টেন্ট বললাম, এবং ডিফিউজ কোএভলিউশনের কনসেপ্টটা বললাম। এবার নেক্সট হচ্ছে ডিসপারসিভ মিউচুয়ালিজম। ডিসপারসিভ মিউচুয়ালিজম হচ্ছে এই যে সিড ডিসপারসালের কথা, সরি এটা তো এক্ষুনি বললাম। ডিসপারসিভ, ডিফেন্সিভ। ডিফেন্সিভ এটা জাস্ট পিকচারে দেওয়া আছে, যেটা এক্সপ্লেন করলাম, কয়েকটা এক্সাম্পল আছে। এই ছবিটা একটু বলে দিই ডিসপারসিভ মিউচুয়ালিজমে। এই ছবিটা যদি ভালো, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে একটা মেল ওয়াস্প, এই জিনিসটা, ঠিক আছে? এটা একটা মেল ওয়াস্প। এ দেখো, এই যে ফ্লাওয়ারটার উপরে বসে আছে, এটাও অনেকটা ওয়াস্পের মতো দেখতে। তো কি হয়, প্লান্টরা কিভাবে অ্যাডভান্টেজ নেয় পলিনেটারের, বা এই যে ডিফিউজ কোএভলিউশন হয় কিভাবে অ্যাডভান্টেজ নিচ্ছে পলিনেটার গুলোর, এই যে মানে প্লান্টটা, এর ফ্লাওয়ার, এটা একটা অর্কিড প্লান্ট, ঠিক আছে? একটা স্পেসিফিক স্পিসিসের অর্কিড প্লান্ট। এই অর্কিড প্লান্টগুলো নিজেদের ফ্লাওয়ার গুলোকে এমনই তৈরি করে যেটাকে একটা ফিমেল ওয়াস্পের মতো দেখতে, ঠিক আছে? তো ফিমেল ওয়াস্পের মতো যখন দেখতে, স্বাভাবিকভাবে এই ফ্লাওয়ার গুলো অ্যাট্রাক্ট করে মেল ওয়াস্প। মেল ওয়াস্পরা ভাবে যে এটা একটা ফিমেল ওয়াস্প, এবং তারা মেটিং এর জন্য প্রসিড করে, এবং মেটিং করতে, অবভিয়াসলি এটা একটা ফিমেল ওয়াস্প না, এটা তো একটা ফ্লাওয়ারই। তো যখনও মেটিং করতে আসে, দেখো এটা একটা তোমার মোটামুটি এরকম ইন্টারাকশন হয়ে আছে। তো যখন মেটিং করতে আসে তখন কি হয়, তো এদের যে পলেন গুলো এদের পুরো গায়ে লেগে যায়, ঠিক আছে? পুরো গায়ের মধ্যে এরা স্টিক করে যায়, দিয়ে অবভিয়াসলি এ যখন উড়ে চলে যায় বিভিন্ন জায়গায় পলেন গুলো ডিসপার্সড হয়। তাহলে এইভাবে এই প্লান্ট গুলো, অর্কিড প্লান্টস গুলো নিজেদেরকে ইভলভ করেছে যাতে ওদের ফুলগুলো একটা ফিমেল ওয়াস্পের মতো দেখতে লাগে, ঠিক আছে? তো দিস ইজ অ্যান এক্সাম্পল। অনেক সময় এক্সাম্পল গুলো থেকে তুলে কোয়েশ্চেন দেয়, যে এই এই থিওরিটা বলে দিল, ধর এই যে নিচে লেখা আছে ছবির নিচে, সেটা বলে দিল, তারপরে বললো যে হোয়াট টাইপ অফ মিউচুয়ালিজম ইজ দিস, ডিসপারসিভ, ডিফেন্সিভ, রিসোর্স বেসড, আর একটা অন্য কিছু প্রোটো কোঅপারেশন, ঠিক আছে? তো তখন তোমাকে বলতে হবে দিস ইজ ডিসপারসিভ মিউচুয়ালিজম। ওকে, এবার হচ্ছে ডিফেন্সিভ মিউচুয়ালিজম। ডিফেন্সিভ কথাটা শুনেই বোঝা যাচ্ছে কিছু একটা ডিফেন্স বা কিছু একটা প্রোটেকশন পাচ্ছে, ঠিক আছে? ডিফেন্সিভ মিউচুয়ালিজমের এক্সাম্পল দিয়ে আমি এক্সপ্লেন করি। রেড কার্পেন্টার অ্যান্ট, ঠিক আছে? এইটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ রেড কার্পেন্টার অ্যান্ট। রেড কার্পেন্টার অ্যান্টস গুলো যেগুলো থাকে, তারা টুইগস এর ওপর কিছু অ্যাফিডস থাকে, ঠিক আছে? সেই অ্যাফিডস গুলো ওই টুইগ, টুইগ মানে ছোট ছোট কচি প্লান্টের ব্রাঞ্চকে টুইগ বলে, ঠিক আছে? তো এই অ্যাফিডস গুলো কি করে, এই টুইগস এর ওপর থাকে, এবং এই অ্যান্টস গুলো, এই অ্যাফিডস গুলো যে একটা সুইট একটা নেকটার টাইপ জিনিস প্রডিউস করে, যেগুলো অ্যান্টস গুলো পায়, ঠিক আছে? ইন রিটার্ন এই অ্যান্টস গুলো এই অ্যাফিডস গুলোকে প্রোটেকশন দেয়। কিভাবে? এই যে এইগুলো, এই যে লাল লাল, এগুলো হচ্ছে অ্যাফিডস, ঠিক আছে? দিজ আর দ্য অ্যাফিডস। এই অ্যাফিডস গুলো এই টুইগস থেকে নেকটার নিয়ে এই অ্যান্টকে দেয়, ঠিক আছে? অ্যান্ট ইন টার্ন দেখো ওদের ওপরে বসে আছে, তাহলে যদি কোনো প্রেডেটার আসতে চায়, এরা ডিরেক্ট প্রোটেকশন পাচ্ছে, ওদেরকে অ্যাটাক করতে পারছে না। তো দিস ইজ ডিফেন্সিভ মিউচুয়ালিজম। ইন রিটার্ন অফ দ্য সুইট নেকটার, দ্য অ্যান্ট ইজ কাভারিং অ্যান্ড প্রোটেক্টিং অল দ্য অ্যাফিডস। এই অ্যাফিডস গুলোকেও ঢেকে আছে। তো কোনো অ্যাফিডের যদি কোনো প্রেডেটার আসে, মাইন্ড ইট, অ্যাফিডের প্রেডেটার, ঠিক আছে, আসে, তাহলে অ্যান্টের থেকে প্রোটেকশন পাবে, ঠিক আছে? তো দিস ইজ নোন অ্যাজ ডিফেন্সিভ মিউচুয়ালিজম। লাস্ট হচ্ছে রিসোর্স বেসড মিউচুয়ালিজম। এটা তোমরা জানো, রিসোর্স বেসড মিউচুয়ালিজম ইজ ক্লাসিক্যাল এক্সাম্পল ইজ মাইকোরাইজা, ঠিক আছে? মাইকোরাইজা মানে কি? মাইকোরাইজা মানে তোমরা জানো যে ফাঙ্গাস রুটের যে ইন্টারাকশন, তাকে বলা হয় মাইকোরাইজাল ইন্টারাকশন বা মাইকোরাইজা। দিস ইজ দ্য ক্লাসিক্যাল এক্সাম্পল অফ রিসোর্স বেসড মিউচুয়ালিজম, মানে only for the resources they are dependent বা they better obtain the resource together than alone. যখন একটা ফানজাই একটা রুট সাথে ইন্টারাকশন হচ্ছে, তাহলে সেই
সয়েল থেকে টোটালি যে নিউট্রিয়েন্টটা পাচ্ছে একটা বেটার নিউট্রিয়েন্ট পাচ্ছে দ্যান অ্যালোন, ঠিক আছে। তো এই মাইক্রোরাইজার দুটো টাইপ হয়, একটা হচ্ছে একটোমাইক্রোরাইজার, একটা হচ্ছে এন্ডোমাইক্রোরাইজার, ঠিক আছে। একটোমাইক্রোরাইজার মানে যেখানে আউটসাইড, একটো মানে আউটসাইডে যখন আমার ফাঙ্গাল শীট হিসেবে গ্রো করে, আউটসাইড অফ দ্য রুট, তখন সেটাকে একটোমাইক্রোরাইজা বলে। আর এন্ডোমাইক্রোরাইজা মানে যখন রুট টিস্যুর ভেতরে পেনিট্রেট করে যায় তাকে বলা হয় এন্ডোমাইক্রোরাইজা অথবা ভাস্কুলার আরবাসকুলার মাইক্রোরাইজা বা ভ্যাম বলে, ঠিক আছে। এটাকে অনেক সময় শর্ট ফর্মে ভ্যাম, ভাস্কুলার আরবাসকুলার মাইক্রোরাইজা, এই স্পেসিফিক এই প্যারাগ্রাফটা থেকে কোয়েশ্চেন এসছে, ঠিক আছে। আমি মার্ক করে করে যাচ্ছি যাতে তোমরা ইম্পর্টেন্সটা বুঝতে পারো। এই জায়গা থেকে কোয়েশ্চেন এসছে এবং অবভিয়াসলি এই জায়গাটা থেকেও কোয়েশ্চেন এসছে, এই প্যারাগ্রাফটা থেকে। কোথায় গেল? হ্যাঁ, এই প্যারাগ্রাফটা থেকে। তো জাস্ট এটা এক্সপ্লেন করে দেওয়া আছে যে কিভাবে ইন্টারাকশনটা হয়, ইন রিটার্ন কে কি পায়, এটা জানো তোমরা, ওই জন্য ডিটেলে গেলাম না। তো এই তিনটে টাইপ অফ যে পড়লাম, ডিফেন্সিভ, ডিসপারসিভ আর রিসোর্স বেসড, অল অফ দিস আর মিউচুয়ালিস্টিক ইন্টারাকশন। অ্যান্ড মনে রাখবে প্রত্যেকটারই কিন্তু প্লাস প্লাস, প্রত্যেকটারই কিন্তু প্লাস প্লাস, ঠিক আছে। আমি আর এটা আলাদা করে লিখছি না, যেহেতু মিউচুয়ালিজম প্লাস প্লাস। কমেন্সালিজম আমরা জানি প্লাস জিরো ইন্টারাকশন। কমেন্সালিজমেরও এগেন অনেক টাইপস হয়, যেটা হয়তো তোমরা আগে পড়োনি। কমেন্সালিজমের এক্সাম্পল হয়তো পড়েছো, বাট টাইপটা তোমরা পড়োনি। কমেন্সালিজমে একটা স্পিসিস বেনিফিট পায় আর একটা স্পিসিস আনএফেক্টেড থাকে, ঠিক আছে। টাইপস অফ কমেন্সালিজম হচ্ছে ইনকুইলিজম। ইনকুইলিজম হয় তখনই যখন একটা স্পিসিস আরেকটা স্পিসিসকে থাকার জন্য ইউজ করে, মানে যে থাকছে সে একটা জায়গা শেল্টার পাচ্ছে, বাট যার ওপরে থাকছে তার কোনো ক্ষতি করছে না, ঠিক আছে, বা কোনো নিউট্রিয়েন্টস নিচ্ছে না, ঠিক আছে। ফর এক্সাম্পল অর্কিডস, ঠিক আছে। অর্কিডসদের বলা হয় এপিফাইটস, যারা কি করে, যারা প্লান্টসদের উপর গ্রো করে ঠিকই, কিন্তু প্লান্টসদের থেকে কোনো রকম ওয়াটার বা নিউট্রিয়েন্ট নেয় না, ঠিক আছে। কোথা থেকে নেয়? এয়ার থেকে নেয়, ঠিক আছে, ময়েস্ট এয়ার বা কোনো অন্য জায়গা থেকে নেয়, বাট প্লান্টসদের উপর জাস্ট থাকার জন্য নেয়, ওই জন্য প্লাস অ্যান্ড জিরো, এটা মনে রাখবে। প্লান্টসরা কিন্তু না হার্মড হচ্ছে না কোনোভাবে অ্যাফেক্টেড হচ্ছে, তাই জন্য জিরো। আর অর্কিডসরা যেহেতু একটা শেল্টার পাচ্ছে তাই জন্য ওরা প্লাস, ঠিক আছে। তো ইনকুইলিজম ইজ স্পেসিফিক্যালি রিলেটেড টু হাউজিং অর শেল্টার, শুধু থাকতে দিচ্ছে। ফোরেসি, ফোরেসি হচ্ছে যখন একটা অর্গানিজম আরেকটা অর্গানিজমকে ট্রান্সপোর্টেশনের জন্য ইউজ করছে। অনেক সময় তোমরা দেখবে একটা গরুর পিঠে কাক হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে। তো অনেক সময় এই সিনটা দেখা যায়, বা অনেক সময় একটু বাইরের দিকে গেলে সাদা সাদা যে বক পাখিগুলো হয়, যেগুলোকে আর্গেটস বলা হয়, এই আর্গেটস গুলো অনেক সময় এরকম বড় বড় যে যারা হেঁটে হেঁটে হার্বিভোরস, যারা যেরকম গরু, তারপরে কোনো বাফেলো, এদের পিঠে অনেক সময় দেখবে এরা চড়ে চড়ে যায়, ঠিক আছে। তো এরা নর্মালি কি করে, নিজেদের এনার্জিটা সেভ করে ওদের পিঠে চড়ে চড়ে যায়, এবং দিস টাইপ অফ ইন্টারাকশন ইজ ফোরেসি। এতে কার বেনিফিটটা হয়? ধরো এই যে আর্গেটস গুলো বা মানে বক পাখির মতো যেগুলো, তারা পিঠে চড়ে যাচ্ছে, এদের কোনো এনার্জি খরচ হচ্ছে না, ওই জন্য তার একটা পজিটিভ বেনিফিট থাকছে। কিন্তু ওই যে ওদের পিঠে চড়ছে, ও তো মানে ওতে ওই কাউ বা হার্বিভোর এদের কোনো অসুবিধা হচ্ছে না, ওই জন্য জিরো, ঠিক আছে। তো এখানেও দেখো লিখেছে ফ্লাওয়ার ইনহ্যাবিটিং মাইটস ট্রাভেলিং বিটুইন ফ্লাওয়ার্স অ্যান্ড নস্ট্রিলস অফ হামিং বার্ড, ঠিক আছে। এটা আরেকটা এক্সাম্পল দিয়েছে, মানে কিছু কিছু ফুলের মধ্যে কিছু কিছু ছোট ছোট মাইটস থাকে, যারা হামিং বার্ডের নস্ট্রিলে ঢুকছে ঠিকই, কিন্তু হামিং বার্ডের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু ওই মাইটস গুলো ফ্লাওয়ার থেকে অন্য জায়গায় উইথ দ্য হেল্প অফ হামিং বার্ড ট্রান্সপোর্টেড হচ্ছে। তো ট্রান্সপোর্টেশন থেকে রিলেটেড হচ্ছে ফোরেসি, এটা মনে রাখবে। মেটাবায়োসিস হচ্ছে যেখানে একটা অর্গানিজম আরেকটা অর্গানিজম থেকে কিছু বেনিফিট পাচ্ছে,
আফটার দ্য ডেথ অফ দ্য অর্গানিজম, মানে যতদিনও বেঁচে আছে সেখানে কোনো বেনিফিট, বাট ডেথ যখন হয়ে গেল তাহলে তো আর এর বেশি ক্ষতি তো কিছু হতে পারে না। তো সেকেন্ড অর্গানিজমটাকে যখন ইউজ করছে, কোনোভাবে তার থেকে বেনিফিট নিচ্ছে আরেকটা অর্গানিজম, আফটার দ্য ডেথ অফ দ্য সেকেন্ড অর্গানিজম, ইট ইজ নোন এজ মেটাবায়োসিস। মেটাবায়োসিস সাথে মেটাবলিজমের কোনো রিলেশন নেই, জাস্ট টার্মটা এইভাবে দিয়েছে। মেটাবায়োসিসের এক্সাম্পল দেখো, হার্মিট ক্র্যাবস ইউজ স্নেল শেলস ফর প্রোটেকশন। স্নেলের যে শেলগুলো হয় সেই শেলগুলোর মধ্যে হার্মিট ক্র্যাবস গুলো ঢুকে পড়ে প্রোটেকশনের জন্য। তো শেলগুলো ইজ অবভিয়াসলি আ ডেড এন্টিটি, ঠিক আছে, সেখানে তারা ঢুকে পড়লে স্নেলটার কোনো ক্ষতি হবে না, বিকজ দ্য স্নেল ইজ অলরেডি ডেড, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েশনাল রেজিস্ট্যান্স, যেখানে হচ্ছে একটা, ধরো একটা এরিয়া আছে, এই এরিয়াটা আছে, এই, তোমরা কি লেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, এই এরিয়াটা আছে, এই এরিয়ার মধ্যে দু রকম গাছ আছে, এই গাছগুলোকে খাওয়া যায়, ঠিক আছে, দে আর প্যালাটেবল প্লান্টস। কিন্তু আরো কিছু আশেপাশে গাছ আছে যেগুলো হচ্ছে আনপ্যালাটেবল। আনপ্যালাটেবল মানে হয়তো ডিসটেস্টফুল, খেতে ভালো নয়, ঠিক আছে। তো যখন কোনো হার্বিভোর, কোনো ধরো গরু আসছে হার্বিভোর, বা অন্য কোনো হার্বিভোর আসছে, দিয়ে ও প্রথমে ধরো এই আনপ্যালেটেবল প্লান্ট গুলো খাচ্ছে, ঠিক আছে, তো ও দেখছে খুবই বাজে খেতে, তো এখানেও আর এই জায়গাতে আসছে না। তো যেহেতু প্যালেটেবল প্লান্টটা অনেকগুলো আনপ্যালেটেবল প্লান্টের মাঝে গ্রো করছে, তো ও একটা ইনডিরেক্ট প্রোটেকশন পাচ্ছে ফ্রম দ্য হার্বিভোর, ঠিক আছে। তো দিস ইজ নোন এজ অ্যাসোসিয়েশনাল রেজিস্ট্যান্স। কে অ্যাসোসিয়েট করছে? প্যালেটেবল প্লান্টগুলো আনপ্যালেটেবল প্লান্টের সাথে অ্যাসোসিয়েট করে একটা ইনডিরেক্ট প্রোটেকশন পাচ্ছে। প্যালেটেবলটা এই প্যালেটেবল দিয়ে ঘেরা আছে, তো যেহেতু ঘেরা আছে, প্রথমে হার্বিভোর এসে এদেরকেই খাচ্ছে, আনপ্যালেটেবল যারা তাদেরকেই খাচ্ছে, খেয়ে বাজে লাগছে, তাই আর এই অবধি যাচ্ছেই না, ও চলে যাচ্ছে, এই জায়গার আর প্লান্টগুলো খাচ্ছেই না। তো এই প্লান্টটা যে প্যালেটেবল ছিল, সে একটা ইনডিরেক্ট প্রোটেকশন পাচ্ছে, which is also known as associational resistance. So these four types are এক্সাম্পলস অফ কমেনজালিজম। প্রত্যেকটার এক্সাম্পলের একটা, প্রত্যেকটারই একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। এইখানে আরো কিছু এক্সাম্পল আছে, এটা জাস্ট একটু গো থ্রু করলেই হবে, এটা থেকে খুব একটা কোয়েশ্চেন আসে না। আসে, এই জায়গা থেকে একটা কোয়েশ্চেন এসেছিল, পিচার প্ল্যান্ট থেকে একবার কোনোবার এসেছিল, বাকিগুলো খুব একটা আসেনি, ঠিক আছে। তো এগুলো অতটা মানে এই রকম ধরনের কোয়েশ্চেন খুব একটা দেয় না, ঠিক আছে, দিলেও এমনই দেয় যেটা তোমরা ওখানে ফিগার আউট করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে কমেনজালিজম। আচ্ছা, অ্যাসোসিয়েশনাল রেজিস্ট্যান্স কি, কেন পজিটিভ হচ্ছে? এর এর হার্ম বলছো, বা আনপ্যালেটেবল হচ্ছে তার হার্ম হচ্ছে, সেটা বলছো তো? হ্যাঁ, মানে এটা, হ্যাঁ তুমি বলতে পারো, কাইন্ড অফ, ইটস মানে ইটস নট রং যে কিন্তু যেহেতু তুমি যদি বলো যে এখানে 100টা আনপ্যালেটেবল আছে, সেখানে 100টা আনপ্যালেটেবলের মধ্যে একটা আনপ্যালেটেবল কে খাচ্ছে, সেখানে আমরা পুরো পপুলেশনটাকে নেগেটিভলি অ্যাফেক্টেড বলতে পারছি না, কারণ ফিউচারে এসে সে হার্বিভোরটার কোনোদিনই এই এরিয়াতে আসবে না, ঠিক আছে। তো একটা গাছকে খেলে আমি সেটাকে নেগেটিভ ইন্টারাকশন বলতে পারবো না, ঠিক আছে। ইন্ডিভিজুয়াল লেভেলে যদি তুমি বলো তাহলে মাইনাস প্লাস, কিন্তু যদি তুমি ওইভাবে বলো যে টোটাল পপুলেশন অফ, এখানে হয়তো পুরোটাই আনপ্যালেটেবলে ভর্তি, ঠিক আছে, তার মাঝে একটা কি দুটো প্যালেটেবল আছে, তো একটা আনপ্যালেটেবল কে খেলে সেটা আমি পপুলেশন ওয়াইজ বলতে পারি না যে সেটার পুরো পপুলেশনটা নেগেটিভলি এফেক্টেড হচ্ছে, বা ইন এভরি সিচুয়েশন, কারণ এ হয় হার্বিভোরটা যখন একবার খেলো আর কোনোদিনই আসবে না, তো একটা গাছ স্যাক্রিফাইস হলো, কিন্তু বাকি পপুলেশনটা তো বেঁচেই গেল, ঠিক আছে। তো এটা ডিরেক্টলি তুমি বলতে পারো না, বাট তুমি যদি ওই গাছটার কথা বলো যাকে খাওয়া হলো, তাহলে -0 বলতে পারো, কিন্তু ওভারঅল ইট ইজ +0, বিকজ দ্য এন্টায়ার পপুলেশন ইজ প্রোটেক্টেড। আর কোনোদিন কোনো হার্বিভোরই আসবে না, কারণ এটা একটা, এটা তোমরা অ্যানিমাল বিহেভিয়ারে পড়বে,
যে যখন একটা পার্টিকুলার স্পিসিস মানে একটা পার্টিকুলার পপুলেশনের একজন ইন্ডিভিজুয়াল এসে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স মানে ফেস করে, অ্যানিমাল বিহেভিয়ার অ্যাকর্ডিং সে আর সেখানে ফেরত যায় না, ঠিক আছে? এটাকে অনেক সময় রেসিপ্রোকাল অ্যালট্রুইজম হিসাবে বলা হয়, সেটা আমরা পড়বো। যখন একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়াল কোনো খারাপ এক্সপিরিয়েন্স পেলো, মানে ধরো ফর এক্সাম্পল বলছি, তোমার ধরো কোথাও গিয়ে ভালো লাগলো না, তুমি আর কোনো সেই জায়গাকে অন্য তোমার বন্ধুদেরকে রেফার করবে না। তো এইভাবে যদি তুমি বলো, তো সেই ইন্টারাকশন হিসাবে টোটাল পপুলেশনটাকে আমি মানে ধরলে সেটা কিন্তু +0ই হবে। আর একটা ইন্ডিভিজুয়ালকে যদি তুমি বলো একটা আনপ্যালেটেবল প্ল্যান্ট, তাহলে হ্যাঁ ইন্ডিভিজুয়াল লেভেলে সেটা -0 হতে পারে, ঠিক আছে? মানে একেবারে আমি তোমার কথাটা না বলতে পারি না, ঠিক আছে? তো এইটাই হচ্ছে 4টে টাইপস অফ কমেন্সালিজম হলো। আচ্ছা, এবার হচ্ছে প্রোটো কোঅপারেশন। প্রোটো কোঅপারেশনকে আমরা বলতে পারি অলসো ইট ইজ ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম। এটা যদিও কমেন্সালিজমের টাইপ বলেছে, বাট এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে যে প্রোটো কোঅপারেশন কি কমেন্সালিজমের পার্ট নাকি ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজমের পার্ট, বিকজ এটার ইন্টারাকশনটা অনেকটাই ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজমের মধ্যে পড়ে। বাট আমি যদি রিটেন হিসাবে বলি, ইউ ক্যান সে প্রোটো কোঅপারেশন ইজ আ টাইপ অফ কমেন্সালিজম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আর্গেটস আর ক্যাটেলের কথাটা বলছিলাম, সেটা কিছুটা প্রোটো কোঅপারেশনেরই এক্সাম্পল, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পলের কথা বলা আছে, ইন সি ফর এক্সাম্পল ক্র্যাবস অ্যান্ড সিলিন্ড্রেটস অ্যাসোসিয়েট মিউচুয়াল বেনিফিট, দ্য সিলিন্ড্রেটস গ্রো অন দ্য ব্যাক অফ crabs providing camouflage and protection. In return, the ciliates are transported about and obtain particles of food when the crab captures and eat other animals, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে, এই ইন্টারাকশনটা অব্লিগেটরি ইন্টারাকশন নয়, কিন্তু ইন্টারাকশনটা হলে কিছু একটা বেনিফিট আছে। তো এটাকে আমি আই ক্যান অলসো সে দ্যাট প্রোটো কোঅপারেশন ইজ আ টাইপ অফ ফ্যাকাল্টেটিভ মিউচুয়ালিজম। বোথ ইজ কারেক্ট, ঠিক আছে? কোনোটাই ভুল না। ওকে, তাহলে এইটা হলো তোমার প্রোটো কোঅপারেশন। আচ্ছা, এই অবধি বুঝেছো কিনা বা কোনো ডাউট আছে কিনা বলো। এবারে যে জায়গাটা আমরা প্রসিড করব, সে জায়গাটা একটু ট্রিকি, একটু মন দিয়ে শুনতে হবে, ঠিক আছে? এবং এখান থেকে কোয়েশ্চেন্স আসে, আশা করি কারোর ডাউট নেই এই জায়গাগুলো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা পড়বো সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, উইচ ইজ দ্য লটকা ভল্টেরা মডেল। যে মডেলটার কথা আমরা বলছিলাম, সেটা লটকা ভল্টেরা বলে দুজন সায়েন্টিস্ট মিলে ডিভাইস করেছিল। দ্য লটকা ভল্টেরা মডেল বেসিক্যালি ইজ আ মডেল অন স্পিসিস কম্পিটিশন। দুটো স্পিসিসের কম্পিটিশনের ওপর এই মডেলটাকে মানে একটা মডেল এবং একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং 4টে গ্রাফ আমরা পড়বো, এবং গ্রাফগুলো বুঝে বুঝে আমরা নিজেরা কনস্ট্রাক্ট করব, যে গ্রাফগুলো হচ্ছে লটকা ভল্টেরা গ্রাফ, ঠিক আছে? এখানে মন দিয়ে শুনবে, কোথাও ডাউট হলে আমাকে জিজ্ঞাসা করবে। প্রথমে আমরা বলি, ধরো দুটো স্পিসিস নিচ্ছি, স্পিসিস 1 অ্যান্ড স্পিসিস 2। আমরা থ্রু আউট এই দুটো স্পিসিস ধরেই চলছি, ঠিক আছে? এবার এই দুটো স্পিসিসের ইন্টারঅ্যাকশনকে যখন আমরা স্টাডি করব, আমরা ফর এক্সাম্পল যদি বলি, কারসারটা কোথায় হারিয়ে গেল, হ্যাঁ, ফর এক্সাম্পল যদি বলি স্পিসিস 1 কে আমি যদি লিখি DN1, তোমরা এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, লজিস্টিক গ্রোথ কার্ভ পড়েছো। তো আমাদের নর্মাল সিস্টেমে যেহেতু দুটো স্পিসিস আছে, তার মানে আমরা ধরে নিচ্ছি কম্পিটিশন আছে। কম্পিটিশন থাকলে তোমার লজিস্টিক গ্রোথ কার্ভ, আমরা যখন রিয়ালিস্টিক সিচুয়েশন বলি, আমরা সবসময় লজিস্টিক গ্রোথ কার্ভ আঁকি, ঠিক আছে? তাহলে আমরা লজিস্টিক গ্রোথ কার্ভের একটু ইকুয়েশনটা যদি লিখে নিই, কি হবে বলো? DN DT ইজ ইকুয়াল টু R ইন্টু N K মাইনাস N বাই কে। এটা আমরা জানি হচ্ছে লজিস্টিকের নর্মাল ইকুয়েশন। তাহলে স্পিসিস 1 এর জন্য আমি এরকম ভাবে লিখতে পারি, DN1, N1 মানে স্পিসিস 1 কে বোঝাচ্ছি, DN1 DT ইজ ইকুয়াল টু R1 মানে ইন্ট্রিনসিক গ্রোথ রেট অফ স্পিসিস 1, N1 মানে পপুলেশন ডেন্সিটি অফ স্পিসিস 1 ইনটু K1 মানে ক্যারিং ক্যাপাসিটি অফ স্পিসিস 1 মাইনাস N1 বাই K1। সেম জিনিসটাই লিখলাম, খালি স্পিসিস 1 বোঝাতে সব জায়গায় 1 করলাম, ঠিক? স্পিসিস 2 DN2 বাই DT ইজ ইকুয়াল টু R2
intrinsic growth rate of species 2 N2 multiplied by K2 minus N2 divided by K2. এই অবধি আশা করি সবাই বুঝেছে, ঠিক আছে, এটা আমরা জানি। এইবার লটকা ভল্টেরা মডেলে যেটা করা হয়, লটকা ভল্টেরা মডেলে দেখা হয় growth rate of species 1 in presence of species 2 and growth rate of species 2 in presence of species 1, ঠিক আছে, মানে স্পিসিস 1 এর কতটা গ্রোথ রেট হবে, এটা আমি যেটা লিখেছি সেটা হচ্ছে কখন, যখন ইন্ডিভিজুয়ালি একা একা আছে, কিন্তু যখন আমার দুটোর ইন্টারাকশন হচ্ছে বা কম্পিটিশন হচ্ছে তখন কিরকম গ্রোথ রেট হচ্ছে। তাহলে এখানে আমি এরকম ভাবে লিখবো, গ্রোথ রেট of species 1 in presence of species 2 হলো। কি লিখবো, লিখবো হচ্ছে নর্মাল যেরকম লিখছিলাম dn1 by dt is equal to r1 into n1 into k1 minus n1 minus alpha 1 2 into n2, alpha 1 2 টা কি আমি বলছি, divided by k1। এইটা হচ্ছে গ্রোথ রেট অফ স্পিসিস 1 ইন প্রেজেন্স অফ স্পিসিস 2, ঠিক আছে। এবার আসি আলফা 1 2 টা কি, মনে রাখবে আলফা 1 2 মিন্স, আমি অ্যারো দিয়ে বোঝাচ্ছি, যেটা পরে থাকবে 1 2, তার মানে এফেক্ট অফ স্পিসিস 2 অন স্পিসিস 1, effect of species 2 on species 1 is known as alpha 1 2। এটা কোয়েশ্চেনে অনেক সময় শুধু আলফাও বলে, ঠিক আছে। তাহলে এটার সাথে আমি n2 কেন মাল্টিপ্লাই করলাম, কেন, কারণ কি আমি এফেক্ট অফ স্পিসিস 2 অন 1 যখন দেখছি, আমাকে 2 এর কতটা পপুলেশন, n2 পপুলেশন ডেন্সিটি ইজ, n2 is population density of species 2, so n2 is population density of species 2। এইটা বুঝেছো কিনা একটু আমাকে বলো, এটা সবাই বুঝেছো কিনা। আলফা 1 2 মানে এফেক্ট অফ 2 অন 1, যেটা পরে থাকবে তার এফেক্ট অন আগে যেটা থাকবে, একটু বলো সবাই যে বুঝেছো কিনা, বাকিরা। বুঝেছি। আচ্ছা, এবার এটা তোমরা নিজেরাই আলফা বলতে পারবে। বলছি, ওখানে ম্যাম আলফা বাই আলফা 1 2 লিখলেন কেন? মানে আলফা না না, 1 2 আলফা বাই নয়, বাই নয়, এটা অর, ঠিক আছে, বাই আচ্ছা, নয়। মানে শুধু দাঁড়াও মুছে আলফাও দিতে দিচ্ছি। পারে। হ্যাঁ, অনেক, এটাকে কোয়েশ্চেনে অনেক সময় আলফাও বলে, দাঁড়াও লিখে দিচ্ছি, আলফা অর আলফা 1 2, কোয়েশ্চেনে দুভাবেই দিতে পারে, ঠিক আছে, 1 2 নাও বলতে পারে, শুধু আলফা বলে দিল। নেক্সটটা তোমরা বলতে পারবে গ্রোথ রেট অফ স্পিসিস 2 ইন প্রেজেন্স অফ স্পিসিস 1, বলো তো কি হবে, এই অবধি বলো, dn 2 dt is equal to r2 n2 k2 minus n2, আমি মাইনাস নিচেরটা আগে লিখে নিচ্ছি, k2 minus আলফা 2 1 alpha 2 1, very good, into n 1। very good into n1 হলো। এইটাই হচ্ছে গ্রোথ রেট। ওকে, তাহলে এটা আমি কি লিখবো, আলফা 2 1 is effect of species 1 on species 2
অনেক সময় কোয়েশ্চেনে আলফা 2 1 কে বলা হয় বিটা। ওকে, বিটা দিয়েও দিতে পারে। ওকে, and n1 is obviously population density of species 1. This is the Lotka-Volterra equation. এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং এই গ্রাফ থেকে তোমাদের মানে এই ইকুয়েশন থেকে তোমাদের রিলেট করে গ্রাফ আসে, কিন্তু এই থিওরিটা যদি ফান্ডাটা মনে রাখো তাহলে তোমার পুরো জিনিসটা তুমি বুঝতে পারবে। এই কেন n1 লিখছি, কেন n2 লিখছি, আশা করি এটা ক্লিয়ার। ঠিক আছে, এইবার আমরা যেটাই চলে যাব। আচ্ছা, একটু দেখে নি আর কিছু আছে কিনা এখানে। আচ্ছা হ্যাঁ, একটা জায়গা এখানে বলে দিই। ফর এক্সাম্পল যদি এরকম হয়, এটা গেল একটা পার্সপেক্টিভ। ঠিক আছে, এবার আরেকটা জিনিস বলে দিই। যদি ধরো এরকম ভাবে দেয় যে আলফা 1 2 ইজ লেস দ্যান 1, হোয়াট ডু ইউ মিন বাই দিস? ঠিক আছে, এইটা মানে হচ্ছে যে যখন 1 এর থেকে ভ্যালুটা কম হবে তার মানে দ্য ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ লো, মানে এফেক্ট অফ স্পিসিস 2 অন স্পিসিস 1, অবভিয়াসলি এরকম ভাবে আছে 1 2 মানে এফেক্ট অফ 2 অন 1, effect of species 2 on species 1 is less than effect of species 2 on species 2. মানে কি বলতে চাইছি? মানে বলতে চাইছি এফেক্ট অফ স্পিসিস 2 অন স্পিসিস 1, এটাকে আমি এরকম ভাবে বলতে পারি ইন্টার স্পেসিফিক কম্পিটিশন দুটো আলাদা স্পিসিসের মধ্যে, ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। So interspecific competition is less than intra, তোমাদের হয় না ইন্ট্রা ডিপার্টমেন্টাল ইন্টার ডিপার্টমেন্টাল ইভেন্ট হয় না, কম্পিটিশন হয়। ইন্ট্রা মানে হচ্ছে নিজের স্পিসিসের উপরে যে এফেক্টটা, তো ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশনটা এই ক্ষেত্রে বেশি কখন, যখন আলফা 1 2 ইজ লেস দ্যান 1। এবার বাকিগুলো তোমরা বলতে পারবে। যদি আমি বলি আলফা 2 1 ইজ লেস দ্যান 1, তার মানে কি বলবো তোমরা বলো? এফেক্ট অফ, Effect of species 1 on species হ্যাঁ 2 is less than effect of species 1 on species 1. একদম, লেস দ্যান এফেক্ট অফ স্পিসিস 1 অন স্পিসিস 1 হলো। এটা কে বললো? Poshmi. অশ্মি বললো। এবার অন্যগুলো অন্যরা বলবে। যদি এরকম ভাবে লিখি আলফা 1 2 গ্রেটার দ্যান 1, আরেকজন কেউ বলো। Effect of species 2 on species 1 is greater than effect of species 2 on species 2. ভেরি গুড। এফেক্ট অফ স্পিসিস 1 species 2 on 1 is greater than effect of species 2 on 2. তার মানে এটাকে আমি অল্টারনেটিভলি বলতে পারি ইন্টার স্পেসিফিক competition is greater than intra-specific competition. হলো, ঠিক আছে। আর লাস্টে বিটা ইজ গ্রেটার দ্যান 1, বিটা মানে কি? বিটা মানে আমি আলফা 2 1 কে বোঝাচ্ছি, এরম ভাবেও দিতে পারে। তাহলে এফেক্ট অফ
species 1 on species 2 is greater than effect of species 1 on 1 and the thing is the same. ঠিক আছে, বোঝা গেছে? তাহলে গ্রেটার দ্যান 1 মানে সবসময় মনে রাখবে, কি মনে রাখবে? গ্রেটার দ্যান 1 মানে ইন্টার স্পেসিফিক কম্পিটিশন ইজ গ্রেটার। এবার কার উপরে কার সেটা তোমরা এই অ্যারোটা দিয়েই বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার মেন এইখানকার ব্যাপার। এইবার লটকা ভল্টেরা মডেলে খুব ভালো করে শুনবে, লটকা ভল্টেরা মডেলে 4 রকম গ্রাফ হয়। ঠিক আছে, 4 রকম গ্রাফ মানে 4টে কেসে 4 রকম গ্রাফ হয়। 4 রকম গ্রাফ কি? প্রথমে হচ্ছে আমাদের এই গ্রাফ দেখে বুঝতে হবে কে জিতছে কে হারছে। ঠিক আছে, তাহলে দিস ইজ কেস 1। এই গ্রাফটা করার সময় আমরা প্রথমে প্রসিড করার আগে কয়েকটা জেনারেল রুল বলে দিই। ঠিক আছে, প্রথম রুল হচ্ছে অ্যাবাভ আইসোক্লাইন। আইসোক্লাইন মানে যে লাইনগুলো আঁকবো সেগুলোকে আইসোক্লাইন বলে। ঠিক আছে, অ্যাবাভ আইসোক্লাইন ভ্যালু ডিক্রিজ, বিলো আইসোক্লাইন ভ্যালু ইনক্রিজ। খুব মন দিয়ে শুনবে, ডাউট হলে জিজ্ঞাসা করবে। আমি ছোট্ট করে একটা রিপ্রেজেন্টেটিভ গ্রাফ বলছি। এটা আমার এক্স অ্যাক্সিস, এটা আমার ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এক্স অ্যাক্সিসে কোনো কিছু বাড়লে আমি অবভিয়াসলি, যেহেতু এক্স অ্যাক্সিসটা একটা হরাইজন্টাল অ্যাক্সিস, বাড়া মানে এই ডিরেকশন, কমা মানে এই ডিরেকশন, তাই তো? কমা মানে এই ডিরেকশন। আর ওয়াই অ্যাক্সিসটা যেহেতু একটা ভার্টিক্যাল অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসটা ভার্টিক্যাল অ্যাক্সিস, তার মানে বাড়া মানে এই ডিরেকশন, কমা মানে এই ডিরেকশন। এটা নিয়ে তো কারোর ডাউট থাকার কথা নয়। মানে আমি যদি অ্যারোটার কথা বলি, ওয়াই অ্যাক্সিসে তোমার বাড়া মানে এটা, কমা মানে এটা। আর যেহেতু এটা এক্স অ্যাক্সিসটা সোজা স্ট্রেট লাইন হরাইজন্টাল অ্যাক্সিস, ইনক্রিজ মানে আমি এরকম আঁকবো, ডিক্রিজ মানে এদিকে আঁকবো। ঠিক আছে, তুমি যদি নর্মালি ভাবো এক্স অ্যাক্সিসে যখন ভ্যালু বাড়ে এদিকে যায়, যখন ভ্যালু কমে এদিকে যায়, ওয়াই অ্যাক্সিসে ভ্যালু বাড়লে উপর দিকে যায়, ভ্যালু কমলে নিচের দিকে যায়। ঠিক আছে, তাহলে এটা এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, এইবারে আমরা একটা গ্রাফ আঁকবো। গ্রাফটা আঁকার সময় আরেকটা কথা বলে দিই, n1 k1 এগুলো সবসময় একই অ্যাক্সিসে থাকবে, n2 k2 এগুলো একই অ্যাক্সিসে থাকবে। n2 k2 মানে অবভিয়াসলি বুঝতে পারছো, n1 n2 এগুলো হচ্ছে পপুলেশন ডেনসিটি অফ স্পিসিস 1 এন্ড স্পিসিস 2। ঠিক আছে, তাহলে গ্রাফটা আমরা একটু আঁকার চেষ্টা করি। আমরা আগে এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস প্লট করে নেব। আচ্ছা, এখানে তোমার সিচুয়েশনটা হচ্ছে এরকম, দুটো লিখে দিই, আমাদের লিখে দেবে কিরকম কি। একবার বলবেন কোন অ্যাক্সিসে কি কি থাকবে বললেন? এক্স অ্যাক্সিসে সবসময় হচ্ছে, দাঁড়াও, স্পিসিস 1, স্পিসিস 1 এর যা কিছু সবসময় এক্স অ্যাক্সিসে, মানে n1 k1 এইগুলো। ঠিক আছে, আর ওয়াই অ্যাক্সিসে থাকবে হচ্ছে স্পিসিস 2 মানে n2 k2। ঠিক আছে, এবার একটা জিনিস লিখে দেয় নর্মালি গ্রাফ আঁকার আগে, k1 গ্রেটার দেন k2 বাই আলফা 2 1। ঠিক আছে, এই জিনিসটা লিখে দেয়। আরেকটা কি লিখে দেয়, k1 বাই আলফা 1 2 ইজ গ্রেটার দেন k2। এই জিনিসটা তোমাকে দিয়ে দেবে গ্রাফটা আঁকার আগে। ঠিক আছে, এইবার হচ্ছে মেন ব্যাপার, কি হচ্ছে, আমি আগে এক্স অ্যাক্সিসে যেগুলো আমি জানি মানে বললাম যে n1 k1 প্লট করে নেব। আমি মোটামুটি ধরো এখানে লিখছি n1, এখানে n1, এবং তোমরা জানো হাইয়েস্ট পয়েন্টটাকে আমরা ক্যারিং ক্যাপাসিটি বলি, তাহলে এইটা আমি হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি k1। আচ্ছা, একটা জিনিস মনে রাখবে, n1 আর k1 স্পিসিস 1 এ যেটা আমি লিখছি, আমি যখন এফেক্ট অফ স্পিসিস 1 অন 2, মানে এখানে কোনটা আছে এফেক্ট অফ স্পিসিস 1 অন 2,
এই দুটোর মধ্যে কোনটা আছে, মানে আলফা 1 2 বা 2 1 কোনটায় আছে, এটাই আছে, তাই তো? এইটাই আছে আলফা 2 1, মানে এফেক্ট অফ 1 অন 2। তাহলে এটাকে আমি সবসময় এক্স অ্যাক্সিসে লিখবো, k2 বাই আলফা 2 1। এই ক্ষেত্রে মনে রাখবে এক্স অ্যাক্সিসে সবসময় নিচেরটা দেখবে, ঠিক আছে? মানে 1 এর এফেক্ট অফ 1টা যেখানে আসবে অন 2, 1 যেখানে ডমিনেন্ট, সেটা আমার অবভিয়াসলি এক্স অ্যাক্সিসে আসবে। তো এখানে n1 লিখলাম, এখানে k1 লিখলাম, এবং এখানে দেখো তোমার বলা আছে যে k1 ইজ গ্রেটার দ্যান, সরি, k2 বাই আলফা 2 1 ইজ গ্রেটার দ্যান, এই লেস দ্যান k1। ওই জন্য আমি কোথায় আঁকলাম, এই জায়গাটায় আঁকলাম। বোঝা যাচ্ছে? ফার্স্ট ইকুয়েশনটা দেখো, বলেছে k1 ইজ গ্রেটার দ্যান k2 বাই আলফা 2 1। ওই জন্য k1 এর অ্যাক্সিসে আমি k1 কে আগে রাখলাম আর এটাকে পিছনে রাখলাম, কারণ কি এটা ভ্যালুটা কম বলেই দিয়েছে আমাকে এই ইকুয়েশনটায়। এটা কি বুঝতে পারছে সবাই? যদি কারোর ডাউট থাকে একটু জিজ্ঞাসা করে নাও। এটা একটু বুঝতে একটু ঘটমটো লাগবে, কিন্তু একটু জিজ্ঞাসা করে নাও, তাহলে প্রসিড করব। একবার বলবেন? আরেকবার বলছি, এক্স অ্যাক্সিসে আমরা সবসময় স্পিসিস 1 কে প্লট করব, ওয়াই অ্যাক্সিসে সবসময় স্পিসিস 2 কে প্লট করব, ঠিক আছে? এই দুটো জিনিস যেটা আমি লিখলাম এটা সবসময় দেওয়া থাকবে, ঠিক আছে? তুমি খালি দেখে নেবে কি দেওয়া আছে। তোমার প্রথমেই দেওয়া আছে k1 ইজ গ্রেটার দ্যান k2 বাই আলফা 2 1। তো k1 আমার কোন অ্যাক্সিসে এঁকেছি, এক্স অ্যাক্সিসে এঁকেছি। তাহলে এই যে যেটা গ্রেটার দ্যান বা লেস দ্যান যাই দেওয়া থাকুক না কেন, যার সাথে ও কম্পেয়ার করেছে তাকেও আমি সেই অ্যাক্সিসেই এঁকে দেবো। এবার বোঝা গেছে? তাহলে k1 দেখো বলছে বড়, কার থেকে বড়, এইটার থেকে বড়, তাহলে একে আমি এর পেছনে আঁকলাম। k1 আগে এঁকেছি, k2 এখানে এঁকেছি, পেছনে এঁকেছি। সিমিলারলি আমি এই অ্যাক্সিসে যেটা আঁকছি, এখানে আমি লিখছি n2 আর k2, এই দুটো আগে লিখে নিলাম। বা তোমরাই বলতে পারবে, দেখো k2 বলেছে k1 বাই আলফা 1 2 এর থেকে কম, তাই তো? এটা কিন্তু k2 1 নয়, ঠিক আছে? এটা k1 এর মতো দেখতে লাগছে, এটা k2। কি লিখেছে দেখো, k2 ইজ লেস দ্যান k1 বাই আলফা 1 2। তাহলে আমি কি করব, তাহলে আমাকে k2টাকে একটু নাবিয়ে লিখতে হবে। k2 আমাকে এখানে লিখতে হবে। এটা বলেছে k2 থেকে বড়, তাই জন্য আমি এখানে লিখে দেবো। তুমি আলফা 1 2 সব ভুলে যাও, তুমি খালি ইকুয়েশনে যা দেওয়া আছে সেটাই লিখতে থাকো সেই অ্যাক্সিসে। k2 যেই অ্যাক্সিসে লিখেছো সেই অ্যাক্সিসেই তুমি তার যার সাথে কম্পেয়ার করছে সেটা লিখবে, ঠিক আছে? এবার ভ্যালুটা তুমি দেখেই নিচ্ছ, k1 বাই আলফা 1 2 বলেছে গ্রেটার দেন k2, তাই জন্য তুমি এই উপরে লিখলে। যদি লেস বলতো নিচে লিখতে, যদি লেস বলতো তাহলে এর নিচে লিখতে। এটুকু তো বুঝতেই পারছো আশা করি, ঠিক ম্যাম, আছে? এনটা কি সবসময় কে এর থেকে ছোটই হবে? না, এরকম কোনো কথা নেই। এগুলো আবার যখন আবার নেক্সট কেস গুলোতে আসবো তখন আরো এটা বুঝতে একটা পারবে। কেস। হ্যাঁ, এটা একটা কেস যেটা বলে দিয়েছে, এটা ইজ নোন টু আস, এটা ওরা বলে দেবে, ঠিক আছে? এটা গেল। এবার তোমার হচ্ছে যেটা, দাঁড়াও এটা একটু ইরেজ করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা ছিল k2, আচ্ছা এটাও এটা ছিল হ্যাঁ এটা ছিল k1, এটা কিন্তু না এটা k2, ঠিক আছে? k2। আচ্ছা, তাহলে এইটুকু আমরা বুঝলাম যে কোথায় কোনটা প্লেস করতে হবে। এই নিয়ে কারোর কিছু ডাউট থাকলে এবার বলো। আশা করি নেই। এক্স অ্যাক্সিসে সবকিছু আগে স্পিসিস 1, ওয়াই অ্যাক্সিসে সবকিছু স্পিসিস 2, সবকিছু মানে n1 k1 আর ওইদিকে n2 k2। এবার কোনটা কার থেকে বেশি কোনটা কার থেকে কম, যে যে যার সাথে রিলেশনে আছে তাকে সেই অ্যাক্সিসে বসাবো, সোজা কথা। কম আছে না বেশি আছে সেখানে দেখে যদি কম থাকে পেছনে বসাবো, যেহেতু এখানে বেশি ছিল ওই জন্য ওর আগে বসালাম, ঠিক আছে? এটুকু তো বোঝাই যাচ্ছে। এবার আমরা যেটা করব, আমরা k1 এর সাথে k1 কে জুড়বো, k2 এর সাথে
যার মাথায় K2 আছে তাকে জুড়বো। এইগুলোকে বলা হয় হচ্ছে আইসোক্লাইন। কি করলাম, K1 এর সাথে K1 বাই আলফা 1 2, K1 এর সাথে K1 জুড়লাম, K2 এর সাথে K2 জুড়লাম, ঠিক আছে। এইবারে আমাদের বুঝতে হবে যে কোন ডিরেকশনে কোন স্পিসিসটা জিতছে, N1 না N2, ঠিক আছে। সেটা বোঝার জন্য সবসময় এই যে দুটো লাইন আঁকলাম, এই দুটো লাইনের মাঝে আমি একটা পয়েন্ট নেব। এটা আমার দুটো লাইনের মাঝে একটা পয়েন্ট। এবার আমি যদি বলি এক্স অ্যাক্সিস বরাবর, আমি কি লিখেছি, এই যে K1 এটা জুড়লাম, এটা হচ্ছে স্পিসিস 1 এর আইসোক্লাইন। কেন, কারণ K1 1 আছে দেখেই তুমি লিখে দেবে স্পিসিস 1 এর আইসোক্লাইন, ঠিক আছে। আইসোক্লাইন মানে যেখানে dN1 dt ইজ ইকুয়াল টু 0। আর এখানে K2 এর সাথে K2 জুড়েছি, 2 যেহেতু লিখছি, তাহলে এটা হচ্ছে স্পিসিস 2 এর আইসোক্লাইন। dN2 বাই dt ইজ ইকুয়াল টু 0। এটা জানাটা ইম্পর্টেন্ট না, বাট আইসোক্লাইন কাকে বলে তার জন্য বুঝতে হবে যে ভ্যালু ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমি দুটো লাইনের মাঝে একটা যে কোনো আমি যদি ক্যালকুলেট করি, দুটো লাইনের মাঝখানে একটা পয়েন্ট নেব, ঠিক আছে। এবার আমি একটা একটা করে দেখব। ফার্স্টে আমি দেখব স্পিসিস 1, ঠিক আছে। স্পিসিস 1 এর আইসোক্লাইন এটা, স্পিসিস 1 এর আইসোক্লাইনের নিচে আছে পয়েন্টটা। এবার দেখো তোমাকে আমি লিখে দিয়েছি বিলো আইসোক্লাইন ভ্যালু কি হবে, উপরে দেখো বিলো আইসোক্লাইন ভ্যালু ইনক্রিজ। ইনক্রিজ মানে এক্স অ্যাক্সিসে যেহেতু আছে, কোন দিকে আঁকবো, ডান দিকে। এটা আমি বুঝতে পারছি তোমাদের একটু অসুবিধা হচ্ছে, আমি আরেকবার বলে দেব। এক্স অ্যাক্সিসে এই পয়েন্টটা ডান দিকে আমি আঁকছি। ডান দিকে আঁকছি কেন, বিকজ ইট ইজ ইনক্রিজিং বিলো আইসোক্লাইন। এই আইসোক্লাইনটা আমি শুধু স্পিসিস 1 কে ধরছি, কনসিডারিং। ম্যাম আপনি বললেন পয়েন্টটা এক্স অ্যাক্সিসে আছে। না না, পয়েন্টটা একদম মাঝখানে ধরছি, কোনো অ্যাক্সিসে নেই। শোনো, কনসিডারিং স্পিসিস 1, আমি শুধু স্পিসিস 1 কে ধরছি। স্পিসিস 1 এর আইসোক্লাইন কোনটা, এইটা, হ্যাঁ। তাই তো। হুম। স্পিসিস 1 কে আমি কোন অ্যাক্সিসে প্লট করেছি, এক্স অ্যাক্সিসে N1 আচ্ছা, K1 এগুলো কোন অ্যাক্সিসে করেছি, দেখো এক্স এক্স অ্যাক্সিস। অ্যাক্সিসে করেছি। এবার পয়েন্টটা যখন আমি নিচ্ছি, আমি বলেছি বিলো দ্য আইসোক্লাইন ভ্যালু উইল ডিক্রিজ। তার মানে এই স্পিসিস 1 এর আইসোক্লাইনের নিচে পয়েন্ট আছে, আমি দেখবো পয়েন্টটা কোথায় আছে, ঠিক আছে। পয়েন্ট যদি আইসোক্লাইনের নিচে থাকে তাহলে তার ভ্যালু কমবে। কার ভ্যালু কমবে, বাড়বে তো। বিলো আইসোক্লাইন, সরি, ভ্যালু ইনক্রিজ, হ্যাঁ। তার মানে ভ্যালু ইনক্রিজ করবে। তাহলে যখন ইনক্রিজ করছে, তাহলে যেহেতু স্পিসিস 1 এর কথা আমি বলছি, স্পিসিস 1 কোন অ্যাক্সিসে আছে, এক্স অ্যাক্সিসে আছে। এবং এক্স অ্যাক্সিসে থাকা মানে দেখো আমি এখানে বলেছিলাম আমার অ্যারোটা এরকম হবে, অবভিয়াসলি এই দিকে বাড়বে। তাই জন্য আমি এই দিকে এঁকেছি, ডান দিকে এঁকেছি, ভ্যালু ইজ ইনক্রিজিং, ঠিক আছে। এবার স্পিসিস 2, এটা হচ্ছে, এই আইসোক্লাইনটা হচ্ছে স্পিসিস 2 এর। স্পিসিস 2 কোন অ্যাক্সিসে আমি প্লট করেছি, ওয়াই অ্যাক্সিসে। N2 K2 সব ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি। তাহলে স্পিসিস 2 এর যে আইসোক্লাইন, তা তা পয়েন্টটা কোথায় আছে, তার উপরে আছে। এটার উপরে আছে তো পয়েন্টটা, এই আইসোক্লাইনটা এটার উপরে আছে পয়েন্টটা। তাহলে অ্যাবাভ দ্য আইসোক্লাইন দ্য ভ্যালু উইল ডিক্রিজ। তো ডিক্রিজ যে করবে, যেহেতু আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি, তাহলে আমি এই রকম ভার্টিক্যাল লাইন আঁকবো, এই যে বিলো, এই যে ডিক্রিজ। বোঝা যাচ্ছে, একটু কনফিউশন হচ্ছে আমি বুঝতে পারছি। প্রথম থেকে বলছি, এক্স অ্যাক্সিসে আমি প্লট করেছি স্পিসিস 1, ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি স্পিসিস 2, ঠিক আছে। এবার দুটো, যে প্রথমে আমি কি করলাম, আমি K1 K1 জয়েন করলাম, K2 K2 জয়েন করলাম, ঠিক আছে। এবার দুটো আইসোক্লাইনের মাঝখানে একটা পয়েন্ট নিলাম,
ঠিক আছে, এবার কোনটা কার আইসোক্লাইন? ওপরের আইসোক্লাইনটা হচ্ছে স্পিসিস 1 এর লাইন, নিচেরটা হচ্ছে স্পিসিস 2 এর লাইন। একটা একটা করে দেখবো। স্পিসিস 1 এর লাইনের নিচে আছে পয়েন্টটা। পয়েন্টটা কোথায় আছে? স্পিসিস 1 এর নিচে। তাহলে যদি লিখেছি দেখো, বিলো যদি আইসোক্লাইন থাকে ভ্যালু বাড়বে। এবার বাড়বে বলতে আমি কোন দিকে দেব? তাহলে অ্যারোটা ডান দিকে দেব। কারণ কি, আমি এক্স অ্যাক্সিসে প্লট করেছি। যখন আমি কোনো গ্রাফ আঁকি, যখন আমি এক্স অ্যাক্সিসের ভ্যালু ইনক্রিজ বলি আমি এইদিকে বেরোয়, আর যদি ডিক্রিজ বলি এদিকে আঁকি, তাই জন্য আমি ডান দিকে এঁকেছি। স্পিসিস 2 এ যদি চলে যায়, এটা হচ্ছে স্পিসিস 2 এর আইসোক্লাইন। স্পিসিস 2টা আমি কোথায় প্লট করেছি? ওয়াই অ্যাক্সিসে। এটা হচ্ছে স্পিসিস 2, এটা হচ্ছে স্পিসিস 1। স্পিসিস 1 এর যেহেতু আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি, যখন আমরা কোনো গ্রাফ আঁকি, যদি আমি ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কম বাড়া বলি, বাড়া মানে এদিকে, কমা মানে এদিকে, ঠিক আছে? তাহলে বেড়ে যাচ্ছে যখন, তখন আপ ডিরেকশনে, কমছে যখন তখন নিচের ডিরেকশনে। তো অবভিয়াসলি এখানে দেখো লেখা আছে পয়েন্টটা কোথায় আছে, স্পিসিস 2 এর আইসোক্লাইনের কোথায় আছে? উপরে আছে এই পয়েন্টটা। এই পয়েন্টটা ইন্ডিভিজুয়ালি যদি বলি এর ওপরে আছে। তাহলে ওপরে আছে যখন, তার মানে কি বলেছে? অ্যাবাভ আইসোক্লাইন ভ্যালু ডিক্রিজ। তাহলে স্পিসিস 2 এর ক্ষেত্রে ভ্যালুটা নিচের দিকে যাবে। এবার আমি এর রেজাল্টেন্ট নেব। এটা হচ্ছে রেজাল্টেন্ট। রেজাল্টেন্টটা কোন ডিরেকশনে পয়েন্ট করছে? স্পিসিস 1 এর যে লাইন তার দিকে পয়েন্ট করছে। তার মানে এখানে আমি বলবো স্পিসিস 1 উইল উইন। বোঝা গেছে? কারুর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আমরা নেক্সট কেসটা যখন করব তোমরা নিজেরাই বলতে পারবে। তোমাদের এই 4টে জিনিস মনে রাখতে হবে: অ্যাবাভ আইসোক্লাইন ভ্যালু ডিক্রিজ, বিলো আইসোক্লাইন ভ্যালু ইনক্রিজ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে এক্স অ্যাক্সিসে যখন আমি যে যে স্পিসিসকে ধরছি, তার যদি ইনক্রিজ হয় তাহলে ডান দিকে আরো, ডিক্রিজ হলে বাঁ দিকে আরো, যেটা কমন সেন্স। আমরা এখানে এরকম ভাবেই লিখি যে 0, দাঁড়াও কোথায় গেল, হ্যাঁ, 0 1 2 3 4 5, আমরা তো এইভাবে ইনক্রিজ করি, এদিকে ইনক্রিজ করি। আবার ওয়াই অ্যাক্সিসে যখন লিখি 0 1 2 3 4 5, তাহলে উপর দিকে ইনক্রিজ হচ্ছে, নিচের দিকে ডিক্রিজ হচ্ছে। তাহলে সেটার এবার রেজাল্টেন্ট নিচ্ছি এটা। তাহলে এটা আমি বলতে পারি স্পিসিস 1 আউট কম্পিট স্পিসিস 2, বা স্পিসিস 1 উইল উইন। ঠিক আছে, নেক্সট এবার এটা তোমরা বলবে, আমি থিওরি গুলো লিখে দিচ্ছি। above isocline value decrease। একটু সবাই মাইকটা অন করো। একটু সবাই মাইকটা অন করো, সবাই পার্টিসিপেট করো, না তো বুঝতে পারবে না। কি হলো, কেউ অন করছে না কেন? কেউ বলবে না নাকি? ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে এদিকে ইনক্রিজ, এদিকে ডিক্রিজ, ওয়াই অ্যাক্সিসে এদিকে ইনক্রিজ, এদিকে ডিক্রিজ। আমি সিচুয়েশনটা বলে দিচ্ছি, সিচুয়েশন বা ইকুয়েশনটা দিয়ে দিয়েছে। K2 by alpha 21 is greater than K1। আর একটি ইকুয়েশন দিয়ে দিয়েছে K2 is greater than K1 by alpha 1 2। বলো এক এক করে আমি কি কি লিখবো গ্রাফে, প্রথম থেকে তোমরা বলো। এইখানে কি কি লিখবো? ম্যাম এক্স অ্যাক্সিসের সব যে স্পিসিস 1 গুলো আছে সেগুলো লিখবো। লিখবো। তাহলে এখানে আমি আগে N1 একটা লিখে নিলাম, এখানে আমি লিখলাম হচ্ছে K1। K1। এটা আমি নিচে লিখলাম স্পিসিস 1। এখানে আমি লিখলাম হচ্ছে N2, আর এখানে লিখলাম হচ্ছে K2। K2 K2 লিখছি। এবার
এবার ফার্স্ট ইকুয়েশনটায় k2 বাই আলফা 21 ইজ গ্রেটার দেন k1, তাহলে কার হুম। থেকে গ্রেটার? k1 এর থেকে, তাহলে কে কোন ওয়ান দিকে এর থেকে লিখবো? বড়, তাই কে ওয়ান এর মানে ডান দিকে হবে। ডান দিকে লিখবো, ভেরি গুড। তাহলে k2 বাই আলফা 21, হুম। এখানে বলেছে k2 ইজ গ্রেটার দেন k1 বাই আলফা 12, কোথায় লিখবো? তাহলে বাঁ দিকে আগে হবে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে k1 বাই আলফা 12, আমাদের লেখাটা কমপ্লিট। এবার জুড়বো, k2 এর সাথে k2 জুড়বো, k1 এর সাথে k1 জুড়বো, n1 এর সাথে কিন্তু কোনো জোড়াজুড়ির ব্যাপার নেই, k1 এর সাথে k1 জুড়লাম, হলো? মাঝখানে পয়েন্ট নেব তো? হ্যাঁ। মাঝখানে পয়েন্ট নিলাম। এটা কার আইসোক্লাইন? স্পিসিস 1 এর। ঠিক করে দেখে বলো, না স্পিসিস 2 এর। k2 আস্তে আস্তে বলো, আস্তে আস্তে, তাড়াহুড়ো না। স্পিসিস 2 আইসোক্লাইন dn2 dt is equal to 0. এটা কার? নিচেরটা স্পিসিস 1। স্পিসিস 1, এর স্পিসিস 1 আইসোক্লাইন dn1 dt is equal to 0. আইসোক্লাইন মানে গ্রোথ রেট ইজ 0। এইবারে তোমরা একটা একটা করে বলো। পয়েন্টটা স্পিসিস 2 আমি প্রথমে ধরছি, স্পিসিস 2 আমি প্লট করেছি কোন অ্যাক্সিসে? y অ্যাক্সিসে, হলো? তাহলে স্পিসিস 2 এর নিচে উপরের দিকে আছে, যাবে। নিচে আছে তোমার পয়েন্টটা, তাহলে বিলো আইসোক্লাইন ভ্যালু উইল ইনক্রিজ। অ্যারোটা কোন দিকে আঁকবো? উপর দিকে। উপরের দিকে। এই কে ডান দিকে বলছে? ওপরের দিকে। ওয়াই অ্যাক্সিসটা আছে, তাহলে ওপরের দিকে, হলো? ইন কেস অফ স্পিসিস 1 দ্য পয়েন্ট ইজ Left side. অ্যাবাভ দ্য আইসোক্লাইন, তাহলে কোন দিকে আঁকবো? ভ্যালু উইল Left ডিক্রিজ। বাঁ দিকে। সব বাঁ দিকে, সবাই বাঁ দিকে বলছে, হ্যাঁ ম্যাম। বাঁ দিকে। তাহলে রেজাল্টেন্টটা দেখো কার দিকে পয়েন্ট করছে? কোন অ্যাক্সিসের দিকে? স্পিসিস 2, তাহলে স্পিসিস 2 উইল আউট কম্পিট স্পিসিস 1। বোঝা গেল? এটা হচ্ছে সিচুয়েশন। ম্যাম চারটে এটা করানো, জাস্ট অ্যারোর ব্যাপারটা আরেকবার একটু বলবেন, একটু কনফিউজড হয়ে গেলাম। আচ্ছা, অ্যারোর ব্যাপারটা হচ্ছে তুমি একটা পয়েন্ট নেবে, ধরো জুড়ে দেওয়ার পর তুমি দুটো লাইনের মাঝখানে তোমাকে একটা পয়েন্ট নিতে হবে, ঠিক আছে? দুটো লাইনের মাঝখানে একটা আমি পয়েন্ট নিলাম। এবার কে এটা জিজ্ঞাসা করলে সে বলো, সেই আনসার করবে আমাকে। ম্যাম আমি স্বাগতা। স্বাগতা। হ্যাঁ। আচ্ছা, পয়েন্টটা যে নিলাম প্রথমে একটা একটা করে দেখবো। এটা দেখো স্পিসিস 2 এর লাইন। স্পিসিস 2 কে আমি কোন অ্যাক্সিসে ধরেছি? ওয়াই অ্যাক্সিসে প্লট Y করেছি, axis, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে স্পিসিস 2। এবার বিলো দ্য আইসোক্লাইন, আমার স্পিসিস 2 এর আইসোক্লাইনের নিচে আছে পয়েন্টটা। এবার হুম। নিচে যখন আছে আমি কি লিখেছি? ভ্যালু বাড়বে। Value, তাহলে আচ্ছা, যখন increase হবে। বাড়বে, তাহলে ওয়াই অ্যাক্সিসে যেহেতু আমি তাহলে নিয়েছি, উপরে তোমাকে অ্যারো দেওয়া হবে। ওপরে অ্যারো হবে। তাহলে হ্যাঁ। তোমাকে দুটো ফ্যাক্টর মনে রাখতে হবে, কোন অ্যাক্সিসে করেছি, তাহলে কোন দিকে বাড়বে, আর পয়েন্টটা কোথায় আছে, অ্যাবাভ না বিলো। এবার তুমি স্পিসিস 1 এর আইসোক্লাইনটা ধরো। স্পিসিস 1 এর আইসোক্লাইনের উপরে আছে পয়েন্টটা, পয়েন্টটা ইজ হ্যাঁ। অ্যাবাভ দ্য স্পিসিস 1 আইসোক্লাইন। স্পিসিস 1 কে কোথায় নিয়েছি? এক্স অ্যাক্সিসে নিয়েছি। X axis। তাহলে পয়েন্টটা যদি আইসোক্লাইনের ওপরে থাকে, দেখো অ্যাবাভ আইসোক্লাইন ভ্যালু কমবে। তাহলে এক্স অ্যাক্সিসে যেহেতু নিয়েছি, তাহলে আমার নয় ডান দিকে যাবে নয় বাঁ দিকে যাবে, তাহলে বাঁ ভ্যালু দিকে। কমা মানে বাঁ দিকে যাবে, হুম। হলো? তাহলে হ্যাঁ। রেজাল্টেন্টটা এটা হচ্ছে, তা যার দিকে পয়েন্ট করবে, এই রেজাল্টেন্ট অ্যারোটা যার দিকে পয়েন্ট করবে সে হচ্ছে উইন করবে। তাহলে এখানে স্পিসিস 2 এর দেখো ওয়াই অ্যাক্সিসের দিকে পয়েন্ট করছে, তাহলে স্পিসিস 2 উইল উইন। বোঝা গেল? হ্যাঁ হলো? ম্যাম, এখানে ওই হ্যাঁ, অ্যাক্সিসটা কেন ম্যাটার করছে বলছেন বারবার? অ্যাক্সিসটা ম্যাটার করছে কারণ তুমি তো দুটো স্পিসিসের
মধ্যে কম্পিটিশনকে স্টাডি করছো, তোমার স্পিসিস 1 কে একটা অ্যাক্সিসে রাখতে হবে, স্পিসিস 2 কে আরেকটা অ্যাক্সিসে রাখতে হবে। তুমি মানে একই অ্যাক্সিসে দুটো আলাদা আলাদা স্পিসিস রাখলে তুমি কম্পিটিশনটা যে হচ্ছে সেটাকে প্লট করবে কিভাবে, ঠিক আছে? তো অ্যাক্সিসটা এই জন্য ম্যাটার করছে যে তোমার কোন দিকে পয়েন্ট করছে সেটাই উইল ডিনোট যে কোন মানে কোন অ্যাক্সিসটাই পয়েন্ট করছে উইল ডিনোট যে কে উইন করছে, ঠিক আছে? আচ্ছা মানে ঠিক আছে। তুমি যদি ধরো ফর এক্সাম্পল বলছি আমার আর তোমার, আমি যদি কম্পিটিশন করি, ঠিক আছে, তাহলে আমি তো অবভিয়াসলি তোমাকে একটা অ্যাক্সিসে রাখবো ভার্সেস মানে আমি ভার্সেস তুমি, তাহলে তুমি তোমার যে যে প্যারামিটার গুলো ভালো সেটা আমি এক্স অ্যাক্সিসে প্লট করব, আমার যে প্যারামিটার গুলো সেগুলো আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করব। এবার দুজনের যে কমন প্যারামিটার বা অ্যান্টাগনিস্টিক প্যারামিটার সেগুলো আমি মাঝখানে একটা প্লট পাবো। তো সেইভাবেই স্পিসিস 1 কে একটা অ্যাক্সিসে প্লট করছি, স্পিসিস 2 কে ওয়াই অ্যাক্সিসে প্লট করছি, ঠিক আছে? তো সেইভাবেই নর্মালি লটকা-ভল্টেরার যে অরিজিনাল মডেল ওইভাবেই করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা থার্ড জায়গা আছে। তাহলে দুটো আমরা দেখলাম যে তাহলে এটাকে এইভাবেও আমি লিখতে পারি, অনেক সময় কোয়েশ্চেনে দেয়, এটাকে এইভাবে লিখতে পারি যে ইন্ট্রা স্পেসিফিক competition among species 2 will be greater than inter-specific competition between 1 and 2. এটাকে এইভাবে, এটা যদিও স্পিসিস 2 and 1 মানে 1 and 2 এর কম্পিটিশন, এটা যদিও এখানে এরম ভাবে বলতে পারবো না, কারণ কি এখানে আলফা 1 2 এর ভ্যালুগুলো আমি জানি না, ঠিক আছে? তো আমি এখানে এটা ইরেজই করে দিচ্ছি, এটা এরকম লেখাটা ঠিক হবে না, এটা আমি ইরেজ করে দিচ্ছি, কারণ এখানে আলফা 1 2 এর ভ্যালুগুলো না জানলে আমি এটা কনক্লুড করতে পারবো না, ঠিক আছে? ওই জন্য আমি এটা ইরেজ করে দিলাম। যেখানে আমি জানবো যে গ্রেটার দেন 1 বা গ্রেটার দেন সামথিং, তা সেখানে আমি কনক্লুড করতে পারবো। আচ্ছা, তাহলে এটা একটা গেল। থার্ড কেসে আমি আর অ্যাবাভ আইসোক্লাইন বিলো আইসোক্লাইন লিখছি না, তোমরা জেনেই গেছো, ইকুয়েশনটা লিখে দিচ্ছি। K2 by alpha 21 is greater than K1. K1 by alpha 1 2 is greater than K2. একটা কথা বলে রাখি, কোয়েশ্চেনে সবসময় যে আলফা 21 আলফা 12 দেবে তা নয়, আলফা 21 কে কিন্তু বিটা দিয়েও রিপ্লেস করতে পারে, তো সেটা তোমরা জানো, যেহেতু ওখানে আলফা 21 এর জায়গায় বিটা লিখবে, সেরকম আমি কোনো কোয়েশ্চেন তোমাদের এক্সামে দেবো, তখন তোমরা সেটা বুঝতে পারবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমি জানি। এবার আমি তাহলে প্রথম কাজ আমার কি হবে, তোমরা এবার আবার বলো কোনটা কোথায় কি লিখবো। ফার্স্টে এক্স অ্যাক্সিসে স্পিসিস 1 গুলোকে দিয়ে দেবো। তাহলে আমি লিখলাম n1, n1, আচ্ছা k1, k1 স্পিসিস আর 2 কে লিখে নেব y অ্যাক্সিসে, হ্যাঁ n2, k2 হলো। এবার আমি কোনটা কার থেকে গ্রেটার, k2 বাই আলফা 21 কোথায় লিখবো? k1 এর পরে ডান দিকে। ডান দিকে, তাহলে k2 বাই আলফা 21, আর এখানে আমি কোথায় লিখবো ওপরে? হুম, k1 বাঁ দিকে। আলফা না, ডান 1, দিকে হবে। ডান দিকে না, আমাদের ওপরেও বলতে পারো আর কি, ঠিক আছে? তো এই হলো। আচ্ছা, এবার আমি এগেন এটাকে জুড়বো, k1 এর সাথে k1 জুড়বো, k2 এর সাথে k2 জুড়বো, হলো। এবার তুমি দেখো এখানে তুমি কিন্তু একটা পয়েন্ট নিতে পারবে না, এখানে তোমার দুটো ফাঁকা ফাঁকা জায়গা হচ্ছে, এখানে আরো গন্ডগোল। তাহলে আমি একটা একটা করে জায়গা দেখবো। আমি আগে লাইনগুলো বলে নেবো একটু তোমাদের বোঝার সুবিধার জন্য, 1 মিনিট দাঁড়াও, একটু কালার চেঞ্জ করে দিচ্ছি।
K1 এর যে লাইনটা আমি রেড দিয়ে আঁকছি। এটা হচ্ছে কার আইসোক্লাইন তোমরা বলো? স্পিসিস 1 না 2? রেড স্পিসিস কালার ওয়ান যেটা, নিতে হবে। হ্যাঁ স্পিসিস 1, স্পিসিস 1 আইসোক্লাইন। আর এই ব্লুটা হচ্ছে স্পিসিস 2 আইসোক্লাইন। কিন্তু এখানে দেখো দুটো ফাঁকা জায়গা আছে, ওখানে যেমন লাইনটার প্যারালাল ছিল, এখানে আমরা ক্রিস ক্রস করেছি। তো আমাদের কি করতে হবে, মানে দুটো ক্ষেত্রেই আমাদের স্টাডি করতে হবে। তো এখানে আমি কি করব, একটা একটা করে দেখব। এখানে একটা পয়েন্ট নিলাম ফাঁকা জায়গায়, লালের ওপরে আছে না নিচে আছে? নিচে আছে। নিচে আছে। হুম, তাহলে লাল মানে স্পিসিস 1, স্পিসিস হুম, 1 আমি এক্স অ্যাক্সিসে প্লট করেছি, তাহলে হুম। নিচে থাকলে কি হবে? তাহলে ওই ডান দিকে অ্যারোটা হবে, ইনক্রিজ ইনক্রিজ করবে, করবে। মানে হ্যাঁ তাহলে ইনক্রিজ করবে, বাঁ ডান দিকে যাবে, দিকে, ডান দিকে যাবে। ডান দিকে যাবে। ঠিক আছে, সবাই এগ্রি করছে, বুঝতে পেরেছে? হ্যাঁ ম্যাম। হুম, আচ্ছা। ব্লু লাইনটার কোথায় আছে পয়েন্টটা? উপরে আছে, উপরে আছে। ওপরে আছে। তাহলে তাহলে কি ভ্যালুটা কোন দিকে ডিক্রিজ হবে? করছে, ডিক্রিজ করবে, হ্যাঁ, তাহলে নিচের দিকে, নিচের দিকে হবে। নিচের দিকে হবে। তাহলে রেজাল্টেন্টটা এইরকম। আমরা এখনই কিছু কনক্লুড করতে পারছি না, ঠিক আছে? এইবার এইখানে আরেকটা পয়েন্ট নিতে হবে। এই পয়েন্টটার ব্লু লাইনটার ওপরে না নিচে? রেড লাইনের উপরে আছে। আচ্ছা, রেড লাইন ধরেই যদি বলি, রেড লাইনের ওপরে আছে, তাহলে রেড লাইনের যদি ওপরে থাকে তাহলে কমবে না বাড়বে? কমবে। কমবে, কমবে। তাহলে বাঁ লেফট দিকে যাবে। সাইডে হবে। লেফট সাইডে, ভেরি গুড। তাহলে ব্লু লাইনটার কি আছে? নিচে আছে, নিচে আছে, তাহলে তার কি মানে হবে? বাড়বে, তাহলে উপরে যাবে। ওপরে যাবে। তাহলে রেজাল্টেন্টটা এইদিকে। এবার যখন আমার দুটো রেজাল্টেন্ট একে অপরের দিকে পয়েন্ট করবে, তাকে আমি বলবো স্টেবল কোএক্সিস্টেন্স। মানে এই এনভায়রনমেন্টে এরা দুজনেই স্টেবল ভাবে কোএক্সিস্ট করবে। তার মানে কম্পিটিশনটা বোথ, আমি বলতে পারি বোথ স্পিসিস 1 and species 2 are weak competitors. এতটাই উইক যে তারা স্টেবল কোএক্সিস্টেন্স করছে, ঠিক আছে? উইক কম্পিটিটর। হলো? তাহলে এইটা হচ্ছে তোমার স্টেবল কোএক্সিস্টেন্সের গ্রাফ। আরেকটা লাস্ট তোমাদেরকে বলতে হবে, আমি ইকুয়েশন বলে দিচ্ছি। K1 is greater than K2 by alpha 21. অনির্বাণ বুঝতে পারছো তো? কিছু বলছো না তো? ওকে। আর কে একজন বলছে না জানি না আমি। K1 বাই আলফা 1 2, এটা থেকে কিন্তু খুব স্কোরিং জায়গাটা, ঠিক আছে? এই সবকিছু শেষে আমি একটা ট্রিক বলে দেবো, আরো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ওদের শেখানোর জন্য আমি পুরোটা বললাম। এটা আমাকে দিয়ে দিয়েছে। আবার তোমরা বলো কোনটা কোথায় আঁকবো? Species 1 x-axis, species হ্যাঁ, 2 y-axis. N1 আর K1 K1, এদিকে স্পিসিস 2। আচ্ছা বেশ, মাঝে লিখে নি, কোথায় গেল, হ্যাঁ মাঝে লিখে নি হচ্ছে K2 বাই আলফা 21। ভেরি গুড। আচ্ছা, স্পিসিস 2 এখানে আমি লিখলাম N2, এখানে লিখলাম হচ্ছে K2, আর মাঝখানে মাঝখানে K1 বাই আলফা 1। K1 বাই আলফা 1 2। আচ্ছা, K2 এর সাথে আমি 2 সাথে 2 কে অ্যাটাচ করব, তাহলে K2 সাথে K2, আর 1 এর সাথে 1 কে অ্যাটাচ করব, তাহলে K1 সাথে
K1। এবার পয়েন্ট আবার সেম ভাবে দুটো করে পয়েন্ট নিতে হবে, দুটো ফাঁকা জায়গা বলে। প্রথমে এখানটা নিই, এটা হচ্ছে স্পিসিস 2 এর আইসোক্লাইন, আর সবুজটা হচ্ছে স্পিসিস 1 এর আইসোক্লাইন। আগে স্পিসিস 2 দিয়ে স্টার্ট করি। নীল দাগের পয়েন্টটা নিচে আছে, স্পিসিস 2 এর দাগের পয়েন্টটা নিচে আছে, তাহলে কমবে না বাড়বে? বাড়বে। বাড়বে। তাহলে কি উপর দিকে আঁকবো না উপরে, নিচের দিকে আঁকবো? উপরের দিকে। ওপরের দিকে আঁকবো। আচ্ছা, গ্রিন দাগ মানে স্পিসিস 1 এর দাগের ওপরে আছে, তাহলে কি হবে? কমবে। কমবে। তাহলে কোন দিকে বাঁদিকে আঁকবো? আঁকবো, বাঁ লেফট দিকে সাইডে। আঁকবো, লেফট সাইডে। এটা আমার রেজাল্টেন্ট, হোল্ডে রাখি। এখানে পয়েন্ট নিলাম, সবুজের নিচে আছে, তাহলে স্পিসিস 1 এক্স অ্যাক্সিসে, তার নিচে আছে, তাহলে বিলো দ্য আইসোক্লাইন বাড়বে। বাড়বে, ডান দিকে তাহলে যাবে। ডান দিকে যাবে। সবাই এগ্রি করছে। আর স্পিসিস 2 ব্লু এর উপরে আছে, তাহলে ডিক্রিজ করবে, নিচের দিকে নামবে। নিচের দিকে নামবে। রেজাল্টেন্ট এটা। যখন দুটো রেজাল্টেন্ট একে অপরের পিঠ ঘুরিয়ে থাকবে, পিঠ ঘুরিয়ে থাকা মানে ঝগড়া ঝামেলা, তার মানে আনস্টেবল কোএক্সিস্টেন্স। হলো এই চারটে গ্রাফ, তার মানে বোথ স্পিসিস 1 and species 2 are strong competitors. পিঠ ঘুরিয়ে থাকা মানে ঝগড়া ঝামেলা, দুটো অ্যারো একদম অপোজিটে রেজাল্টেন্ট গুলো আছে, ঠিক আছে? দুজনেই স্ট্রং কম্পিটিটর, তাহলে আনস্টেবল কোএক্সিস্টেন্স হলো। এই চারটে গ্রাফ সবাই বুঝেছে? হ্যাঁ সবাই বুঝেছে? চারজন যারা আছে আজকে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ওকে ওকে ওকে। এবার ট্রিক হচ্ছে, এই দুটোর ক্ষেত্রে ট্রিকটা মোস্টলি কাজে লাগবে। যদি এরকম সিনারিও দেয়, দেখো K1 ইজ গ্রেটার দেন K2 বাই আলফা 2 1, আর এখানে দিয়েছে K1 বাই আলফা 1 2 ইজ গ্রেটার দেন K2। দেখো K1 গুলো দুটোর ক্ষেত্রেই K2 এর থেকে বড়, তাই জন্য আমি এটা কনক্লুড করতে পারি, এটা কিন্তু ট্রিক, যে স্পিসিস 1 উইল উইন। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রে তাই আমরা দেখলাম। ইটস বেটার যে তুমি এরকম পয়েন্ট ফেলে সবকিছু দেখো, কারণ অনেক সময় ভুলও হতে পারে। বাট নর্মালি এটা হয় যে K1 যখন এই K2 ভ্যালুগুলোর থেকে বেশি হয় তখনই ইনক্রিজ হবে। এই ক্ষেত্রেও দেখো K2 বাই আলফা 2 1 ইজ গ্রেটার দেন K1, আর K2 ইজ গ্রেটার দেন K1 বাই, তাহলে K2 এর ভ্যালুগুলো K1 এর থেকে বেশি হচ্ছে বলে আমরা বলতে পারি স্পিসিস 2 উইল উইন। তো এইগুলোর ক্ষেত্রে আমরা খুব একটা এটা কনক্লুড করতে পারবো না, কারণ এগুলো কন্ট্রাস্টিং ভ্যালু আছে, ঠিক আছে? তো ইটস বেটার যে তোমাদের শিখিয়ে দিলাম, তোমরা এইভাবেই করবে, ঠিক আছে? বোঝা গেছে লটকা ভল্টেরা মডেল? আমি কোয়েশ্চেন্স তোমাদের দেব, নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? আরো আচ্ছা, একটু আজকে আর একটু বলে দিই। এইগুলো তো আমরা মোটামুটি জানো, সেটা হচ্ছে এইগুলো আমাদের লটকা ভল্টেরা গেল হচ্ছে কম্পিটিশন মডেলে, ঠিক আছে? আচ্ছা, অ্যান্টাগনিস্টিক রিলেশনশিপের মধ্যে যেরকম প্রেডেশন পড়ে, হার্বিভোরি পড়ে, প্যারাসিটিজম পড়ে, আজকে আমরা কিছু ডিফেন্স মেকানিজম পড়ে নেব, যেগুলো প্রে প্রেডেটর রিলেশনশিপে ইম্পর্টেন্ট। ডিফেন্স মেকানিজম মানে যে যখন একটা প্রেডেটর একটা প্রেকে অ্যাটাক করছে, তখন অবভিয়াসলি প্রেদেরও কিছু কিছু ডিফেন্স মেকানিজম থাকবে, যেটা তারা মানে তাদের নিজেদেরকে প্রোটেক্ট করার জন্য ইউজ করবে। তো এই ডিফেন্স মেকানিজম গুলো বিভিন্ন টাইপের হয়। এই চারটায় মানে একটা সামারি করে দেওয়া আছে। এই চারটা থেকে খুব সম্ভবত 2023 বা 22-তে একটা কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে? দ্যাট দিস চার্ট ইজ ইম্পর্টেন্ট। পার্ট বি বা সি এ ম্যাচ দ্য ফলোইং এ এসেছিল, ঠিক আছে? আচ্ছা, প্রথমে
ডিফেন্স মেকানিজম হচ্ছে ক্রিপ্টিক কালারেশন বা ক্যামোফ্লাজ। যেটা তোমরা জানো যে এই যে পার্টিকুলার ইনসেক্টটা, বি যে ছবিটা সেখানে দেখছো একটা পাতার মতো দেখতে। তো যখন কোনো হার্বিভোর মানে যখন কোনো ইনসেক্ট ফিডিং অ্যানিমাল আসবে, তখন সেটা গাছে যারা পাতা খায় না, তো এটা যারা গাছের পাতা ভাবে সেটাকে অ্যাভয়েড করবে, যেটাকে আমরা নর্মালি ক্যামোফ্লাজ বলে থাকি। যেরকম তোমরা ক্যামেলিয়ানের ক্ষেত্রে দেখে থাকো, তারা কি করে, ক্যামোফ্লাজ করে বিভিন্ন ইয়ের সাথে। এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ইনসেক্ট আছে যেটা কি করছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ব্লেন্ড করে আছে। তো ক্যামোফ্লাজ ইজ অলসো নোন অ্যাজ ক্রিপ্টিক কালারেশন, which is a method of avoiding detection by predators. অ্যাপোসেম্যাটিজম আর ওয়ার্নিং কালারেশন, এই ক্রিপ্টিক কালারেশন আর ওয়ার্নিং কালারেশনের মধ্যে অ্যাকচুয়ালি গোলায় লোকে, ঠিক আছে। ক্রিপ্টিক, সি ফর ক্রিপ্টিক, সি ফর ক্যামোফ্লাজ, এটা মনে রাখবে। আর অ্যাপোসেম্যাটিজম হচ্ছে ওয়ার্নিং কালারেশন, মানে দেখবে কোনো কিছু ইনসেক্ট খুব ভাইব্রেন্ট কালার হয়, কোনো কোনো ফ্রগস খুব লাল রঙের, মানে এক্সোটিক যেগুলো আর কি, কোনো কোনো স্নেক হয় প্রচন্ড ইয়েলো কালার, গ্রিন কালার, খুব ভাইব্রেন্ট যাদের মধ্যে কালার থাকে তারা কিন্তু পয়জনাস, মানে তারা এমন কিছু স্প্রে রিলিজ করে বা এমন কিছু টক্সিন রিলিজ করে যে প্রেডেটার হার্ম হয়ে যায়, ঠিক আছে। তো তাকে বলা হয় অ্যাপোসেম্যাটিজম অর ওয়ার্নিং কালারেশন। তো দিজ আর টক্সিক স্পিসিস। আর ক্যামোফ্লাজ যারা, তারা কিন্তু নট নেসেসারিলি টক্সিক, তারা এনভায়রনমেন্টের সাথে ব্লেন্ড করে যায়, অলসো নোন অ্যাজ ক্রিপ্টিক কালারেশন। আচ্ছা, এবার একটা সিস্টেমে আসলাম যেটা হচ্ছে মিমিক্রি। মিমিক্রি তোমরা জানো দু ধরনের হয়, একটা হচ্ছে মুলেরিয়ান মিমিক্রি, একটা হচ্ছে ব্যাটেশিয়ান মিমিক্রি। মুলেরিয়ান মিমিক্রি হচ্ছে যখন দুটো ডেঞ্জারাস মানে স্পিসিস একে অপরকে মানে মিমিক করে, যাতে তারা একটা কমন প্রেডেটর থেকে এসকেপ করতে পারে। মুলেরিয়ান মিমিক্রির মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে ভাইসরয় বাটারফ্লাই অ্যান্ড মোনার্ক বাটারফ্লাই, ঠিক আছে। এই ভাইসরয় বাটারফ্লাই আর মোনার্ক বাটারফ্লাই, এরা দুজনেই কিন্তু মানে ডেঞ্জারাস, কিন্তু দুজনে একই রকম দেখতে। ওই জন্য ধরো মানে কথার কথা বলছি, কোনো একটা প্রেডেটর আছে যে ভাইসরয় বাটারফ্লাইকে খেত, ঠিক আছে। মোনার্ক বাটারফ্লাই আর ভাইসরয় বাটারফ্লাই নিজেদেরকে এমন ভাবেই মানে ইভলিউশনারিলি এমন ভাবে ওরা তৈরি হয়েছে যে যখন এই প্রেডেটর ভাইসরয় বাটারফ্লাইকে খেতে আসবে, তখন ভাববে যে আচ্ছা এটা তো মানে মোনার্ক বাটারফ্লাইকে খেতে আসবে, ওকে যেহেতু ভাইসরয় বাটারফ্লাইয়ের মতো অনেকটা দেখতে, ও ওকে খাবে না। অ্যান্ড ভাইসি ভার্সা, যখন মোনার্ক বাটারফ্লাইকে খেতে আসবে তখন ভাববে আচ্ছা একে তো বাজে খেতে বা এ টক্সিন রিলিজ করে। তো এরা দুজনেই মনে রাখবে মুলেরিয়ান মিমিক্রির ক্ষেত্রে যে দুটো মিমিক হয়, যে দুটো অর্গানিজম একই রকম হয়, দুজনেই ডেঞ্জারাস হয়, দুজনেই আনপ্যালেটেবল হয়। আনপ্যালেটেবল মানে যাকে খাওয়া যায় না, ঠিক আছে। তো দুজনেই ইকুয়ালি টক্সিক হয় এবং কমন প্রেডেটর থেকে তারা এসকেপ পায়। এই লাইনটা আমি হাইলাইট করে দিয়েছি বিকজ এই লাইনটা থেকে সেন্টেন্স তুলে আসতে পারে। both the species are equally toxic and equally unpalatable and they can share a কমন প্রেডেটর, একটা কোনো কমন প্রেডেটর থাকতে পারে যেটার থেকে ওরা প্রোটেকশন নেওয়ার জন্য দুজনে একই রকম দেখতে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যাটেশিয়ান মিমিক্রি। ব্যাটেশিয়ান মিমিক্রির ক্ষেত্রে দাঁড়াও, এই এক মিনিট দাঁড়াও। ব্যাটেশিয়ান মিমিক্রির ক্ষেত্রে দিস পিকচার ইজ রং, দিস পিকচার ইজ কারেক্ট। হ্যাঁ, তো এই পিকচারটা যদি দেখো, কোরাল স্নেক আর কিং স্নেক, ঠিক আছে। ব্যাটেশিয়ান মিমিক্রির ক্ষেত্রে দুটো অর্গানিজম থাকে, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে মিমিক। মডেল মানে যেই অর্গানিজমটা নর্মালি মডেল অর্গানিজমটা কিন্তু ডেঞ্জারাস হয়, ঠিক আছে, কিন্তু যে মিমিক হয় সে কিন্তু ডেঞ্জারাস হয় না বা তাকে খাওয়া যায়, ঠিক আছে। কিন্তু সে নিজেকে মিমিক করে এমন ভাবে যে ওই মডেল অর্গানিজমটার মতো। তার মানে যদি কোনো প্রেডেটর খেতে আসে, সে হয়তো মডেল অর্গানিজমটাকে চেনে, মডেল মানে যে ডেঞ্জারাস তাকে চেনে, কিন্তু যখন
ও ধরো ওই মিমিককে খেতে আসে, মিমিক নিজেকে যেহেতু মডেলের মতো বানিয়েছে, মানে ডেঞ্জারাসের মতো বানিয়েছে, তার সেখানে ও ওকে খাচ্ছে না, কারণ ওকে চেনে যে ও ডেঞ্জারাস, ঠিক আছে, কিন্তু অরিজিনালি কিন্তু ও ডেঞ্জারাস নয়। মানে যে মিমিকটা, সে কিন্তু হার্মলেস অর্গানিজম। মুলেরিয়ান মিমিক্রির ক্ষেত্রে দুজনেই ইকুয়ালি ডেঞ্জারাস ছিল, কিন্তু এখানে যে মিমিক সে কিন্তু হার্মফুল নয়, ঠিক আছে, একমাত্র মডেল যে সে হার্মফুল। তো মডেলকে যখন ও মিমিক করছে, যে প্রেডেটার সে ভাবছে যে এ তো মডেল, তার মানে একে আমি খাবো না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ব্যাটেশিয়ান মিমিক্রি। সো দ্য মডেল ইজ হার্মফুল, whereas the mimic is harmless. It is a form of indirect protection. তার মানে মডেলটাকেও আগে থেকেই চেনে যে ও ডেঞ্জারাস, কিন্তু মিমিকটা হয়তো কোনোভাবে ওই জায়গায় চলে এসছে। মিমিকটাকে কিন্তু খাওয়া যায়, কিন্তু মিমিকটা মডেলকে এমন ভাবেই কপি করেছে যে ও ও ওকে চিনবে যে আচ্ছা এটা তাহলে মডেলই, এটা ও চিনবে না যে এটা মিমিক নাকি। ও ভাববে যে আচ্ছা এ তো তাহলে ডেঞ্জারাস, একে খাবো না, ঠিক আছে। তো কিং স্নেক যেটা হয়, কিং স্নেক ইজ অ্যাকচুয়ালি নট ডেঞ্জারাস, কিন্তু কোরাল স্নেক যেটা, দ্যাট ইজ ডেঞ্জারাস, ঠিক আছে। তো কিং স্নেক কি করে, ও কোরাল স্নেককে মতো দেখতে, দেখো দুটোকে একই রকম অলমোস্ট দেখতে, ওকে মিমিক করে। সো ইন দিস কেস, দাঁড়াও, ইন দিস কেস দিস ইজ দ্য মডেল which is dangerous, and this is the mimic which is not dangerous বা harmless, ঠিক আছে। তো এমন ভাবেই মিমিক করে যে ওর কাছেও আর কেউ আসবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হয় হচ্ছে অ্যাগ্রেসিভ মিমিক্রি বাই প্রেডেটার্স। এই মিমিক্রিটা কি হয়, এই মিমিক্রি হচ্ছে নর্মালি প্রেডেটাররা, এগুলো কি ছিল, এগুলো হচ্ছে প্রে, যারা প্রে হতে পারে তাদের মিমিক্রি ছিল। প্রেডেটাররাও অনেক সময় মিমিক্রি করতে পারে। তারা কি করতে পারে, তারা অনেক সময় একটা হার্মলেস মডেলকে মিমিক করে যাতে প্রেটা তার ট্র্যাপে এসে পড়ে। মানে ফর এক্সাম্পল বলছি, কেউ একটা খুব বদমাইশ লোক, সে একটা খুব ভালো লোক সেজে ঘুরছে, ঠিক আছে। তো যাতে ওর ট্র্যাপে কেউ মানে এই যে যেরকম ডিজিটাল স্ক্যাম হয়, তো পুলিশ সেজে বসে পড়েছে, পুলিশকে তো সবাই বিশ্বাস করবে। তো বলছে আমি পুলিশ স্টেশন থেকে ফোন করছি, তাহলে পুলিশকে আমরা কি ভাবি, পুলিশ ইজ আ গুড পার্সোনাল বা গুড ইন্ডিভিজুয়াল। ওই জন্য পুলিশ যে বসে আছে, কিন্তু অরিজিনালি কিন্তু ও প্রেডেটার, ঠিক আছে। ও ট্র্যাপে নিচ্ছে মানুষকে, যাদের ট্র্যাপে পড়ছে তারা হচ্ছে নর্মালি প্রে। তো এই যে এরকম ভাবে, তো দিস ইজ দ্য সেম সিনারিও ইন কেস অফ অ্যাগ্রেসিভ মিমিক্রি বাই প্রেডেটার। যে প্রেডেটার, সে একটা অন্য মডেল যে খুব ভালো তার মতো সেজে বসে আছে যাতে তার ট্র্যাপে এসে প্রেরা পড়ে, ঠিক আছে। তো দিস ইজ, মানে প্রেইং ম্যান্টিসের এক্সাম্পল দিয়েছে। প্রেইং ম্যান্টিসটা কোনো ফুলের মতো সেজে বসে থাকে যাতে প্রেরা তার কাছে মধু খেতে এসে ট্র্যাপে পড়ে যায়, ঠিক আছে। দিস ইজ, এটা মনে রাখবে, এটা কিন্তু প্রেডেটার মিমিক্রি করছে, আর আগের গুলো কিন্তু প্রেদের, ঠিক আছে। এগুলো প্রেদের, এটা দেখো লেখা আছে প্রেডেটার। আচ্ছা, লাস্ট একটা পোর্শন, জানি তোমাদের মাথা আজকে প্রচন্ড ভাবে ফুল, লাস্ট একটা পোর্শন একটু বলে দিই। আজকে কি বুঝতে পারবে নাকি নেক্সট দিন কন্টিনিউ করব? একটু ম্যাথামেটিক্যাল পোর্শন আছে, আজকে ছেড়ে দিই, কারণ কি এই জায়গাটা আবার সেই লটকা ভল্টেরার একটু জায়গা আছে, তাই জন্য এই জায়গাটা জাস্ট বাকি ছিল, ওটা নেক্সট দিন বলে দেবো। একটু বুঝতে হবে, এখানেও আবার এগেন গ্রাফ কয়েকটা আছে, ঠিক আছে। আজকের জন্য এটুকুই থাক। আচ্ছা, নেক্সট দিন মানে সানডে আমার ক্লাসটা হচ্ছে না। তোমরা এই উইকডেজ এর মধ্যে মানে বিফোর 7th আমার কবে একটা ক্লাস নিতে পারবো সেটা আমাকে বলো। এক্সেপ্ট মানে আমি বলছি, তোমার মানডে কি তোমরা পারবে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম পারবো। মানডে সবাই পারবে? ওকে, তাহলে মানডে আমি 8 PM এ একটা ক্লাস নিচ্ছি। যদি কারোর কোনো প্রবলেম থাকে আমাকে একটু আগে থেকে বলবে, কারণ ক্লাসগুলো মিস করলে তোমাদেরই অসুবিধা, ঠিক আছে। আমি এমনি এক্সপ্লেন করে দেবো পরে, বাট এক একটা ক্লাসে তো অনেকটা পড়া থাকে, তো যাই হোক একটু পিছিয়ে পড়বে আর কি। তো নেক্সট দিন আমরা এইটা করব, অ্যান্ড আমরা চেষ্টা করব বায়োডাইভার্সিটির যে পোর্শনটা সেটা কভার করতে। তোমরা কিন্তু একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো এই যেটুকু পড়ছি সেগুলো থেকে পড়তে থাকো, ঠিক আছে।
অ্যান্ড এই লটকা ওয়াল্টারের প্রে প্রেডেটর রিলেশনশিপটা আজকে তোমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হবে, যেহেতু সবে তোমরা ওই কনসেপ্টটা বুঝেছো। তোমরা চেষ্টা করো, যদি কোনো কোয়েশ্চেন পাও আমি তোমাদের পাঠিয়ে দিচ্ছি, কালকের মধ্যে আমি চেষ্টা করছি পাঠিয়ে দিতে। তোমরা ওই কোয়েশ্চেনগুলো একটু প্র্যাকটিস করলে নেক্সট দিন আমরা ডিসকাস করবো একটা দুটো, ঠিক আছে? তো আজকে এই অবধি থাকলো। তাহলে নেক্সট মানডে 8 PM, ওকে? আমি লিখে দিচ্ছি গ্রুপে। ওকে, তোমরা লিভ করতে পারো। গুড নাইট। থ্যাংক